অফিসের একটা কাজে আবার রাজশাহী যেতে হচ্ছে। সকাল সকাল স্টেশনে গিয়ে টিকিট কেটে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। সিটে বসে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সামনে আমার ভাইয়া, ভাবি ও ভাবির কোলে একটা বাচ্চা। আব্বু, আম্মু, ভাবির বোন মায়া বসে আছে। আমি তাদের দেখে অবাক হলাম, তারাও আমাকে দেখে অনেক অবাক হলো। তবুও কেউ আমার সাথে কথা বলল না। কথা বলবে বা কী করে? 8 বছর আগে ভাবির একটা মিথ্যা নাটকের জন্য আমার পরিবার আমাকে ত্যায্যপুত্র করেছে। আমিও খুশি মনে তাদের ছেড়ে চলে এসেছি। এবার আমার পরিচয়টা দিই। আমি সাজ্জাদ কেয়ার, আপাতত একটা প্রাইভেট কোম্পানির এমডি। পরিবার থাকা সত্ত্বেও আমার কেউ নেই। খেয়াল করলাম ভাই আমার দিকে তাকিয়ে আছে, বোধ হয় আমাকে কিছু বলবে। সেটা শোনার অপেক্ষা না করে ওখান থেকে চলে এলাম। আজকে আমার সাথে কথা বলে কোনো লাভ হবে না। 8 বছর আগে যদি আমার কথাটা শুনতো তাহলে হয়তো আজ তাদের সাথে কথা বলতাম, কিন্তু তারা আমার সাথে কথা বলেনি। আজকে আমিও তাদের সাথে কথা বলবো না। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছি এবং ভাবছি, ভাবি কেন আমার সাথে এমন করেছিল। তার উত্তর আজ অবশ্য অজানা, আর আমার জানারও ইচ্ছে নেই। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার অতীত মনে পড়ে গেল। আচ্ছা চলুন দেরি না করে আপনাদের আমার অতীত বলি। 8 বছর আগে সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। পরিবার বলতে আব্বু, আম্মু, ভাইয়া। একদিন নিজের রুমে বসে ফেসবুক চালাচ্ছিলাম। তখন আব্বু আমার রুমে এসে আমার হাতে কয়েকটা বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোর বন্ধু বান্ধবদের দিয়ে বিয়েতে আসতে বলবি। আমি কার্ডগুলো একটা খুলে দেখলাম ভাইয়ার বিয়ের কার্ড। বিয়ের সময় দেখলাম পরশু। তুমি বিয়ে ঠিক করেছো, আমাকে বলবে না? তখন আব্বু আমার পাশে বসে বললেন, এই যে এখন বললাম। আচ্ছা, তুই কি তোর ভাইয়ের বিয়ে তো থাকবি না? আমি কার্ডগুলো টেবিলের উপর রেখে বললাম, আমাকে কি কখনো দেখেছো কারো বিয়েতে থাকতে? আমার এসব ভালো লাগে না, যার জন্য থাকি না। তখন আব্বু বললেন, ঠিক আছে, তুই যেহেতু থাকবি না, এতে তো আমার কিছু করার নেই। তাহলে কোথায় যাবি এবার? ভাবছি কক্সবাজার যাব। ঠিক আছে। আব্বু আর কিছু বললেন না, সে তার মতো চলে গেলেন। পরের দিন ভাইয়ার বিয়ের কার্ডগুলো আমার বন্ধুদের দিয়ে রাতে বাসে করে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। 5 দিন থেকে আবার রাতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 9টার দিকে বাস থেকে নামলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসার সামনে এসে কলিং বেল বাজালাম। একটু পর কেউ একজন এসে দরজা খুলল। মেয়েটির দিকে প্রথম নজরেই আমি হা হয়ে গেছি, একদম পরীর মতো দেখতে। আমি সেদিকে খেয়াল করলাম না, নিচের রুমে চলে গেলাম। মেয়েটি আমার ভাবিও হতে পারে, বলা যায় না। আমি এখনও ভাবির ছবি দেখিনি। রুমে এসে ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো রাতে, তাই ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ডিনার করার টাইম হয়ে গেছে। তাই নিচে ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমিও তাদের সাথে বসলাম। তবে আজকে ডাইনিংয়ে দুজন অচেনা মেয়ে বসে আছে। বুঝতে পারলাম একজন আমার ভাবি হবে, তবে আরেকজন কে হবে সেটা বুঝতে পারলাম না। চেয়ারে বসেছিলাম, তখন ভাইয়া মেয়েগুলো ভিতরে একজনকে দেখিয়ে বলল। সাজ্জাদ, এটা তোর ভাবি। আমি ভাবির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, ভাবি ভালো আছেন? ভাবি আমার দিকে বিরক্তিকর একটা ভাব নিয়ে বলল। হুম, ভালো আছি। আমি বুঝে গেলাম ভাবি আমার সাথে কথা বলতে চায় না, তাই আমি আর কিছু বললাম না। তারপর ভাইয়া আরেকটা মেয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। মানে সকালে যে দরজা খুলেছিল সে হলো আমার ভাবির বোন মায়া। মায়া আমার সাথে ভালোভাবে কথা বলল, কিন্তু ভাবি কেন যেন আমার সাথে কথা বলল না। আমিও তার সাথে কথা বলতে যাইনি। মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলবেলা বাসার ছাদে গিয়ে দেখি মায়া এবং ভাবি দাঁড়িয়ে আছে। আমাকে ছাদে দেখা মাত্রই সে মায়াকে নিয়ে নিচে চলে গেল। আমি বুঝতে পারছি না যে সে আমার সাথে কেন এমন ব্যবহার করছে। অবশ্য তার চলে যাওয়া আমার ভালো হয়েছে। একা একা ছাদের উপর দাঁড়িয়েছিলাম, তখন মায়া আমার পাশে এসে দাঁড়িয়ে বলল। কি করছেন? আমি মায়ের দিকে না তাকিয়ে বললাম, তেমন কিছু না। তখন মায়া কিছুটা হাসি মুখ নিয়ে বলল, আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি মনে মনে বললাম, যখন থেকে এসেছেন প্রশ্ন তো করে চলেছেন, আবার এখন জিজ্ঞাসা করার কি আছে যে একটা প্রশ্ন করব? আমি কিছু বলছি না দেখে আমার বাম কাঁধ ধরে নাড়িয়ে বলল। কি হয়েছে, কিছু বলছেন না কেন? তখন আমি মায়ের দিকে তাকালাম, তারপর বললাম, বলেন কি বলবেন? তখন মায়া বলল, আপনি কিসে পড়েন?
এবার ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছি। আপনি? মায়া তখন খুশি হয়ে ওর হাত বাড়িয়ে দিয়ে বলল, আমিও। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি তাহলে কি ফ্রেন্ড হতে পারি? আমি মায়ের হাত না ধরে বললাম, হওয়া যায়। হঠাৎ করে মায়া আমার হাত ধরে তারপর বলল, যেহেতু ফ্রেন্ড হয়েছো তাহলে তুমি করে কথা বলি। আমি মায়ের কাছ থেকে হাতটা সারিয়ে নিয়ে বললাম, ঠিক আছে, বলবো। তারপর আমরা কিছুক্ষণ গল্প করে রুমে চলে এলাম। মায়া মেয়েটা অনেক মিশুক, সহজেই আমার সাথে মিশে গেছে। 7 দিন পর আজকে মায়া চলে যাচ্ছে, সাথে আমার ফ্যামিলির সবাই, শুধু আমি বাদে। একদিন রাতে ছাদে দাঁড়িয়েছিলাম, যখন নিচে নেমে রুমে যাব তখন ভাইয়ার রুম থেকে ভাবি ভাইয়াকে আমার ব্যাপারে কি যেন বলছে। আমি দরজায় কান লাগিয়ে দিলাম, তখন ভাইয়া ভাবিকে বলল। আচ্ছা, তুমি সবাইকে তোমার বাসায় যেতে বললে কিন্তু সাজ্জাদকে যেতে বললে না কেন? তখন ভাবি ভাইয়াকে বলল, দেখো, তোমার ভাইকে আমি দু চোখে দেখতে পারি না। তার চেয়েও বড় কথা হলো, তোমার ভাইকে আমার ভালো লাগে না, যার জন্য ওকে যেতে বলিনি। তখন ভাইয়া কিছুটা রাগী কণ্ঠে বলল। কি কারণে ভালো লাগলো না সেটা একটু বলবে? তখন ভাবি ও রাগী কণ্ঠে ভাইয়াকে বলে উঠল, সেটা বলতে পারবো না। তোমাকে বলেছি তোমার ভাইকে ভালো লাগে না, মানে লাগে না, এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ভাবির এমন কথা শুনে ভাইয়া আর কিছু বলল না। ভাবির এমন কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। জানি না ভাবি আমাকে পছন্দ করে না কেন। ভাবির কথা শুনে ভালো লাগছে না, তাই রুমে না গিয়ে আবার ছাদে গেলাম। ছাদে গিয়ে ভাবির বলা কথাগুলো ভাবছি, তখন হঠাৎ করে কেউ একজন আমার পিছনে এসে দাঁড়ালো। পিছনে তাকে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকানো মাত্র মায়া আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে চলে গেল। আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন তোমাকে ভালো লাগে, আর তোমার সাথে থাকতে থাকতে এতদিন তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই আই লাভ ইউ, হিতে, মায়া। চিঠিটা পড়ে আমি কিছুক্ষণ ঘরের ভিতরে ছিলাম। সত্যি বলতে আমিও মায়াকে ভালোবেসে ফেলেছি, তাই ওকে হ্যাঁ বলে দিব। তবে আজকে আর বলবো না, পরে এক সময় বলে দিব। তারপর আমি ছাদ থেকে নেমে সোজা রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে সবাই ভাবির বাসাতে গেল, শুধু আমি বাদে। সবাই চলে যাওয়ার পর আমি রুমে এলাম। তখন আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে দেখি মায়া ফোন করেছে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়া বলে উঠল। কি মিস্টার, আমার প্রশ্নের উত্তর কোথায়? আমি কোনো কিছু না ভেবে বলে দিলাম, আই লাভ ইউ টু। ওপাশ থেকে মায়া খুশি হয়ে বলল, সত্যি? এইভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসা। দেখতে দেখতে 20টা দিন কেটে গেছে। আমাদের কথা এখনো কাউকে জানায়নি। আর ভাবি তো এখন আমাকে দেখতে পারে না। 1 মাস পর হঠাৎ করে মায়া আমাকে কল করলো। আমি কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মায়া বলল, কালকে আমি তোমাদের বাসায় আসবো। ঠিক আছে, এসো, কোনো সমস্যা নেই। তারপর আরও কিছু কথা বলে কলটা রেখে দিলাম। পরের দিন সকালে ছাদে বসেছিলাম, এমন সময় কেউ একজন আমার পাশে এসে বসে আমার হাত ধরল। আমি তার দিকে তাকিয়ে দেখে মায়া, তাই আমি বললাম, তুমি কখন এসেছো? তখন মায়া কিছুটা মিষ্টি কণ্ঠ নিয়ে বলল, এইমাত্র এসেছি, এসেই তোমাকে খোঁজা শুরু করে দিয়েছি। অনেকক্ষণ খোঁজার পর তোমাকে ছাদে পেলাম। আমি বললাম, আমি বেশিরভাগ সময় ছাদের উপরে বসে থাকি, তাই আমাকে ছাদে বেশি পাবে। তারপর আমরা দুজন বসে অনেক কথা বলতে লাগলাম। অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে ভাবি আমাদের পিছনে এলো। ভাবি আসার সময় আমি খেয়াল করছিলাম। ভাবি পিছনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এখানে কি হচ্ছে? এবং মায়া, তুই এর সাথে কি করছিস? মায়া হঠাৎ করে ভাবির কণ্ঠ শুনে ভয় পেয়ে গেল। তাই ভাবির দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, কিচ্ছু না, এমনি বসে আছি। তারপর ভাবি মায়াকে আর কিছু বলতে না দিয়ে হাত ধরে নিচে নিয়ে গেল। মায়াকে নিয়ে যাওয়ার পর আমি নিচে গেলাম। দেখলাম সবাই বসে আছে। আমি আব্বুর কাছে যেতেই আব্বু কোনো কথা না বলে আমাকে মারতে লাগলো। আমি তখন বললাম, আব্বু, আমাকে মারছো কেন? আব্বু আমার কোনো প্রকার কথা শুনছে না, শুধু মেরেই যাচ্ছে। আমি শুধু বলছি, কেন মারছো? মাঝখান থেকে ভাইয়া বলে উঠল, তোকে কেন মারছি তুই জানিস না? এই বলে ভাইয়াও আমাকে মারতে লাগলো। প্রচণ্ড মারার কারণে আমার শরীরের অনেক জায়গা থেকে রক্ত বের হতে লাগলো। ব্যথার কারণে আমি মেঝেতে শুয়ে পড়লাম। তখন আব্বু রাগী কণ্ঠে বলতে লাগলো, তোকে আমার ছেলে বলতো ঘৃণা হয়, তুই এই কাজ করবি? আমি আগে জানতাম না। আমি শরীরে ব্যথা নিয়ে বললাম,
আমি কি করেছি অন্তত সেটা একটু বলো। তখন হঠাৎ করে ভাবি ন্যাকা কান্না গলা নিয়ে বলে উঠল, কি করছো মানে? আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে না? ভাবির কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। এসব কি বলছে ভাবি? তখন আমি বললাম, ভাবি আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? তখন ভাইয়া আমার সামনে এসে রাগী কণ্ঠে বলে উঠল, যা সত্যি তাই বলেছে। মায়া নিজে আমাদের বলেছে যে তুই ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। আমি বুঝতে পেরেছি এদেরকে মায়ের মুখ থেকে আসল ঘটনা শোনাতে হবে, তাই মায়াকে উদ্দেশ্য করে বললাম, মায়া তুমি অন্তত বলো আমি এগুলো কিছুই করিনি। তখন মায়া ন্যাকা কান্না করতে করতে বলল। হ্যাঁ, তুমি আমার। বাকিটা বলার আগে মায়া প্রচুর কান্না করতে লাগলো। আমি বুঝে গেলাম ভাবিও মায়াকে নিজের দলে করে নিয়েছে। এসব ভাবছি তখনই আব্বু বলে উঠল, আমি এক্ষুনি তোকে ত্যায্য পুত্র করব। আজ থেকে আমার একটা ছেলে। আমি কিছু বললাম না। আমি জানি এটা ভাবি সাজানো নাটক, যেটাতে মায়াও ছিল, কিন্তু কেন আমার সাথে এমনটা করলো সেটা বুঝতে পারলাম না। তখন আমি আব্বুকে বললাম, তুমি এটা করো না প্লিজ। ভাই আমার সামনে একটা কাগজ দিয়ে বলল। চুপ করে থাক, তুই এই নে, এটাতে সাইন করে দে। তখন আমি আব্বুকে বললাম, আব্বু প্লিজ আমার কথাটা শোনো। তখন আব্বু রাগে কণ্ঠে বলল, চুপচাপ সাইন করে দে, না হলে আমাদের মরা মুখ দেখবি। এটা বলার পর আব্বু কাগজটা সাইন করতে বললেন। আমি সবাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার কথা শুনতে চাইল না। বুঝতে পারলাম সবাই ভাবি নাটককে সত্য মনে করেছে। যেখানে আমার উপরে কোনো বিশ্বাস নেই সেখানে আমার থেকে কোনো লাভ হবে না। তাই কাগজটা হাতে নিয়ে সাইন করে দিলাম। কাগজটা স্বাক্ষর করে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় ভাবিকে বললাম, আপনি কাজটা ঠিক করলেন না, এর বিচার আল্লাহ করবে। আর মায়া তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম কেন করলে? আর তোমরা ভালো থেকো। আজ থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সত্যিটা একদিন তোমরা জানতে পারবে, হয়তো আমাকে আর পাবে না। কথাগুলো বলে বাসা থেকে বের হয়ে এলাম। আজকে প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদবো না, কারণ ছেলেদের কাঁদতে নেই। শুধু আফসোস করি একটা বাইরের মেয়ের জন্য আমাকে অবিশ্বাস করলো। যাই হোক, তারা যেহেতু আমাকে ছাড়া ভালো থাকতে পারবে, আমিও তাদের ছাড়া ভালো থাকতে পারবো। এতে কোনো সমস্যা হবে না। তাদেরকে দেখিয়ে দিতে হবে তাদের ছাড়া আমিও বাঁচতে পারি। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম। আমার কাছে মাত্র কয়েক হাজার টাকা এবং মোবাইল রয়েছে। কি করব, কোথায় যাব কিছু বুঝতে পারছি না। বাস কাউন্টারে চেয়ারে বসে মাথায় হাত দিয়ে বসে আছি। এমন সময় আমার বন্ধু মিজুর সাথে দেখা হয়ে গেল। আমাকে এরকম চিন্তিত দেখে বলল, কিরে, কেমন আছিস? এবং তোকে এত চিন্তিত লাগছে কেন? আমি বেশি কিছু না ভেবে বললাম, আমার লাইফ শেষ হয়ে গেছে। তখন মিজু বলল, কেন, কি হয়েছে আমাকে একটু বল দেখি। আমি মিজুকে সবকিছু খুলে বললাম। মিজু আমার ঘটনা শুনে অনেক দুঃখ প্রকাশ করে বলল, আচ্ছা তাহলে এখন আমার সাথে চল। তখন আমি অবাক হয়ে বললাম, তোর সাথে কোথায় যাব? কোথায় আবার? আমার সাথে ঢাকায় চল, সেখানে আমার সাথে মেচে থাকবি। কিন্তু ব্যাস ভাড়া আমি দিব কোথা থেকে? তখন মিজু আমার কাঁধে হাত রেখে বলল, আমার সাথে ফ্রিল্যান্স করবি, তাহলেই তোর চলে যাবে। আমি অনেকক্ষণ ভাবলাম মিজু ঠিক কথাই বলেছে, তাই বললাম, ঠিক আছে তাহলে চল। তারপর আমি মিজুর সাথে ঢাকায় চলে আসি। তারপর ওর সাথে ম্যাচে উঠে ফ্রিল্যান্সিং করে নিজের পড়াশোনা চালিয়ে নিলাম। প্রথম প্রথম কষ্ট হলেও পরে সব কিছু ঠিক করে নিয়েছি। আস্তে আস্তে সপ্তাহ গেল, মাস গেল, তারপর কয়েক বছর কেটে গেল। আমার পড়ালেখা শেষ করলাম। পড়াশোনায় ভালো হওয়ার কারণে একটা কোম্পানিতে এমডি হিসেবে চাকরি পেলাম। চাকরি করেই 8টা ফ্ল্যাট কিনেছি। তার ভিতরে একটাতে আমি থাকি, বাকিগুলো ভাড়া দেওয়া থাকে। সেদিনের পর থেকে মায়া নামটা আমার জীবন থেকে মুছে ফেলেছি। কারোর জন্য আফসোস করি না। এই ছিল আমার অতীতের ঘটনা। এবার চলুন বর্তমানে ফেরা যাক। বর্তমান। এতক্ষণ ঘটনাগুলো ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থেকে বলছিলাম। ঘটনাগুলো বলতে বলতে অন্য একটা গৃহে হারিয়ে গিয়েছিলাম। তখন একজন চাচা এসে বললেন, বাবা একটু সাইড দাও, আমি সামনে নেমে যাব। চাচার কথায় ভাবনা থেকে ফিরে এলাম। অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়েছিলাম, তাই আমার পা ব্যথা হয়ে গিয়েছে। এখন নিজের সিটে ফিরে যাব, তাই নিজের সিটের দিকে পা বাড়ালাম। সিটে গিয়ে বসতেই ওনারা সবাই আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ করে ভাই আমাকে বলে উঠল, ভাই কেমন আছিস এবং কোথায় ছিলি এত বছর? ভাইয়ার কণ্ঠ শুনে আমি রাগে কণ্ঠে বললাম, আপনি আমাকে কোন সূত্রে ভাই বলছেন?
আমি কারো ভাই না, আমার কেউ নেই, আমি এতিম, এটা আপনি জানেন না? এমন কণ্ঠ এবং কথা শুনে ভাইয়া আমাকে আর কিছু বলল না। সন্ধ্যার দিকে ট্রেন আমার গন্তব্যস্থানে এসে থামলো। আমি আমার মতো ট্রেন থেকে নেমে গেলাম। এই স্টেশনে ওনারাও নামবে। সারাদিনে তারা অনেকবার আমার সাথে কথা বলতে এসেছে, তবে আমি তাদের সাথে কোনো প্রকার কথা বলিনি। স্টেশন থেকে বাইরে এসে গাড়িতে উঠলাম। অফিস থেকে আমার জন্য গাড়ি পাঠানো হয়েছে। গাড়িতে উঠে দীর্ঘ একটা শ্বাস ফেলে মনে মনে বললাম, আজকে আমারও এমন একটা হাসি খুশি পরিবার থাকতো, তবে সবার ভাগ্যে সেটা হয় না। স্যার, আমরা চলে এসেছি। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিবারের কথাগুলো ভাবছিলাম। এমন সময় ড্রাইভার কথাটা বলে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখি বাসার সামনে চলে এসেছি। তাই গাড়ি থেকে নেমে ড্রাইভারের থেকে দরজার চাবিটা নিলাম। আমার থাকার জন্য অফিস থেকে একটা বাসা ঠিক করে দিয়েছে। আমি এইমাত্র সেই বাসাটায় উঠলাম। চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢুকলাম। বাসাটার চারিদিকে তাকিয়ে দেখলাম অনেক বড় বাসা। যাই হোক, সারা বাসাটা ঘুরে দেখলাম না। ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাসা বাইরে এলাম। এখন রেস্টুরেন্টে যাব, কারণ এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ও তার চেয়ে বড় কথা হলো আমি রান্না করতে পারি না। সবসময় খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাই। বাসা ভিতর থেকে বের হয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম। এই কয়েক বছরে রাস্তাঘাটগুলো অনেক বদলে গেছে। নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে। আমার গন্তব্য ছিল রেস্টুরেন্টে যাওয়া, তাই সেদিকে রাস্তা ধরে হাঁটতে লাগলাম। একটু পর একটা বাড়ি দেখে থেমে গেলাম। বাড়িটার কারণা আমাদের ছিল। বাড়ির সব কিছু আগের মতোই আছে। কিছুক্ষণ চোখ বুলিয়ে নিলাম বাড়িটার উপর। চোখটা ছাদে পড়তেই দেখলাম একটা মেয়ে এবং একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছে। অন্ধকার থাকায় মুখটা ভালোভাবে দেখতে পেলাম না। বাসার দরজা দেখে মনে হলো কেউ বোধহয় বাসা থেকে বের হবে, তাই ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমি কাউকে দেখাতে চাই না যে আমি এই শহরে আছি। জোরে জোরে হাঁটছি। 5 মিনিট পর একটা রেস্টুরেন্টের সামনে এসে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিলাম। বিলটা দিয়ে বাইরে এলাম। বাসা যাওয়ার জন্য একটা রিক্সা রাখ দিব। এমন সময় আমার বয়সের একজন আমার কাছে এসে বলল, আপনি কি সাজ্জাদ? কথাটি বলার পর আমি ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলাম। মুখ ভর্তি দাড়ি, বড় বড় চুল, কিন্তু চেহারাটা অনেকবার দেখেছি, তাই বললাম, হ্যাঁ আমি সাজ্জাদ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন ছেলেটি খুশি হয়ে আমাকে বলল, আমাকে চিনতে পারছিস না? আমি তোর বন্ধু নিলয়, কলেজে যে একসাথে পড়তাম। নিলয় নামটা শুনে মনে পড়ল কলেজে আমার একটা বন্ধু ছিল, ওর নাম ছিল নিলয়। কিন্তু এখন বড় বড় দাড়ি থাকার কারণে তাকে চিনতে পারিনি। আরে নিলয়, ভালো আছিস? কথাটা বলে জড়িয়ে নিলাম। নিলয় আমাকে জড়িয়ে ধরল। আমি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো আছি, তোর এই অবস্থা কেন? তখন নিলয় আমাকে ছেড়ে দিয়ে বলল। কেন, আমার আবার কি হয়েছে? আমি নিলয়ের চুলে হাত দিয়ে বললাম, এই যে এত বড় চুল দাড়ি, এগুলো তুই কেন করেছিস? নিলয় আমার হাতটা ধরে ও চুল থেকে সরিয়ে নিয়ে বলল, এইসব বাদ দে, ইচ্ছে করে এইসব রেখে দিয়েছি। তার আগে তুই বল, এত বছর কোথায় ছিলি? এত বছর ঢাকায় ছিলাম। তুই বর্তমানে কোথায় আছিস? আমি এখন এই শহরে থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। তুই কি করিস? আমিও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। একটা জরুরি মিটিংয়ে এখানে এসেছি। ও আচ্ছা, তুই হঠাৎ করে এখান থেকে চলে গিয়েছিলি কেন? তোর বাসার কাউকে বললে বলতো আমরা জানি না। কি হয়েছিল বলতো? তখন আমি নিলয়ের কাঁধে হাত রেখে ওর সাথে হাঁটতে লাগলাম। সেটা অনেক বড় একটা ঘটনা, একসময় না হয় তোকে বলবো। তখন নিলয় ভ্রু কুঁচকে বলল, না, তুই এখন বল, কি কারণে তুই এখান থেকে চলে গিয়েছিলি? এরপর আমি বাড়তি কোনো কথা না বলে নিলয়কে সবকিছু খুলে বললাম। আমার ঘটনা শুনে নিলয় বলল, ছি, তোর ভাবি তোর সাথে এই কাজটা একদম ঠিক করেনি। আমি কালকেই তোর বাসায় গিয়ে তোদের সকলকে সব সত্য বলে আসবো। সাথে সাথে নিলয়কে বাধা দিয়ে বললাম, আমার জীবন থাকতে তুই কখনো এইসব কথা তাদের বলবি না। নিলয় কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু কেন? তাদেরকে এখন বলে কোনো লাভ হবে না। তাদেরকে ছাড়াই আমি চলতে শিখে গেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, এখন তাদের দরকার নেই। তুই সব কিছু ভেবে বলছিস তো? কোনো দিন তো তাদের ক্ষমা করতে হবে, তুই কি করবি না? এবার কিছুটা বিরক্ত ভাব নিয়ে বললাম, আমার কাছে তাদের কোনো ক্ষমা নেই। তাদেরকে তাদের মতো থাকতে দে, আমাকে আমার মতো। তুই মাঝখানে এসে সমস্যা সৃষ্টি করবি না প্লিজ।
নিলয় আমার কথাগুলো বুঝতে পেরে বলল, হুম, আমি বুঝতে পেরেছি। এই বিষয়ে আর কথা বলবো না, কেমন? এই বিষয়ে কথা না বললে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, বাদ দে। এখন কোথায় থাকিস এবং কয়েকদিন থাকবি এখানে? এখন কুঞ্জনিবাসে থাকছি এবং অফিসের কাজ শেষ হলে আমি চলে যাব। তাহলে চল আমার বাসায় যাওয়া যাক। না, এখন আর কারো বাসায় যাব না, গিয়ে এখন ঘুমাবো। অনেক রাস্তায় এসেছি, ভালো লাগছে না। ও, তাহলে এখন বাসায় চলে যাবি নাকি? হ্যাঁ, এখন বাসায় যাব। তুই কোথায় যাবি? আমিও বাসাতেই যাব। তাহলে চল যাওয়া যাক। তারপর আমি এবং নিলয় একসাথে হাঁটতে লাগলাম। নিলয়ের বাসা আমার বাসার পাশেই, তাই আমার সাথে যাচ্ছে। দুজন নানা বিষয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা। ভাইয়া আমাকে দেখে বোধহয় কিছুটা অবাক হলো, তবে কথা বলতে এলো না। আমিও নিজে থেকে কথা বলতে গেলাম না, কারণ তাদের কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। ভাইয়ার মুখ দেখে বুঝতে পেরেছিলাম যে সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু কিভাবে যেন সেটা বলল না। ভাইয়া চলে যাওয়ার পর নিলয় আমাকে বলে উঠল, তোর ভাইয়ার সাথে কথা বললি না? তোকে তো বললাম ওদের কারোর সাথে আমি কথা বলতে চাই না, তাহলে কেন এ কথা বারবার বলিস? তোর ভাইয়াকেও দেখে মনে হলো তোকে যেন কি বলতে চেয়েছিল, কিন্তু বলল না। বাদ দে ওদের কথা। তারপর আমরা দুজন কথা বলতে বলতে আমার বাসায় চলে এলাম। তাই নিলয়কে বিদায় দিয়ে আমি বাসার ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজকে শরীরটা অনেক ক্লান্ত, তাই বেশি রাত জাগলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে আসার পর পিয়ন এসে আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। সেখানে অনেকে বসা ছিল, আমিও গিয়ে ওখানে বসলাম। একটু পর হঠাৎ করে মিটিং রুমে দুজন লোক ঢুকে পড়ল। তাদের চিনতে আমার কোনো প্রকার অসুবিধা হলো না, কারণ তারা হলো ভাইয়া এবং আব্বু। তারা আমাকে এখানে বসে থাকতে দেখে অনেক অবাক হয়ে গেছে বোধ হয়। আমাদেরকে হা করে তাকিয়েছিল কিছুক্ষণ। আমি তাদের দিকে বেশি খেয়াল না করে অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলাম। একটু পর মিটিং শুরু হলো। মিটিং শেষ হতে প্রায় দুপুর 2টা বেজে গেল। এর ভিতর ভাইয়া ও আব্বু অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি কথা বলিনি। দুপুরে মিটিং শেষ হওয়ায় অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে বাসায় চলে গেলাম। কালকেও মিটিং হবে, যার জন্য আমাকে এখানে থাকতে হবে। বিকেলবেলা নীলয়কে ফোন করে বাসায় আসতে বললাম। 10 মিনিট পর কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি নীলয় দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব, তখন নীলয় বলে উঠল, হ্যাঁ বল, কি বলবি? তোর কি কোনো কাজ আছে? না, আমার হাতে এখন তেমন কাজ নেই। কেন? তাহলে চল কোথাও ঘুরে আসি, একা একা আর ভালো লাগছে না। তাহলে চল যাওয়া যাক। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আছি। তারপর নিলয়কে দাঁড় করিয়ে রেডি হয়ে নিয়ে নিলয়কে সাথে নিয়ে বাইরে চলে গেলাম। বাসার সামনে থেকে রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। প্রথমে আমরা একটা পার্কে গেলাম, সেখানে কিছুক্ষণ বসে চলে গেলাম নদীর পাড়ে। নদীর কিনারে পাথরের উপর বসেছিলাম আমি আর নিলয়। এমন সময় হঠাৎ করে একটা মেয়ের দিকে ইশারা দিয়ে বলল, দেখ তো, মেয়েটাকে তোর ভাবির মতন দেখতে না? নিলয়ের কথা শুনে আমি ওর হাত বরাবর তাকে অবাক হয়ে গেলাম, কারণ নিলয় বলেছিল মেয়েটাকে ভাবির মতো দেখতে। আসলে সেটা ভাবির মতো দেখতে না, সেটা ভাবি এবং তার সাথে মায়াও ছিল। তাদের দেখে মনে হলো তারা বোধহয় আমাকে দেখতে পেয়েছে, তাই আমার দিকে আসতে লাগলো। তখন তারা প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। তারা আমার সাথে কথা বললেও আমি তাদের সাথে কথা বলবো না। দেখলাম ভাবি আমার পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, সাজ্জাদ, তোমার সাথে কিছু কথা আছে। আমি তার কথার কোনো প্রকার উত্তর না দিয়ে নিলয়কে বললাম, তাহলে চল এখন বাসায় যাওয়া যাক, এখানে আর থাকা যাবে না। বলে নিলয়কে নিয়ে ওখান থেকে উঠে চলে আসতে লাগলাম। তখন ভাবি আবার বলল, সাজ্জাদ প্লিজ, আমার কথাটা শুনে যাও, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। ভাবির কথা পাত্তা না দিয়ে ওখান থেকে চলে এলাম। আমি এবং নিলয় হাঁটছিলাম। এমন সময় নিলয় বলে উঠল, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বল দেখি তোর কি প্রশ্ন? আচ্ছা, তোর ভাবি তোর সাথে এমন ব্যবহার করেছিল কেন? এরকম করার কারণটা আমি নিজেও জানি না, তোকে কি করে বলবো? নিলয় কিছুটা অবাক হয়ে বলল, তার মানে তুই জানিস না? না, এবং কখনো জানতে চাইনি কেন এমন করছে, তবে এখন জানার চেষ্টা করতে হবে। এখন কোথায় যাবি? সন্ধ্যা তো হয়ে এলো। চল কোথাও গিয়ে বসে থাকি। ঠিক আছে, তার আগে চল তোকে আমার বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখন? হ্যাঁ, এখন যাব, চল। এত করে যখন বলছিস তাহলে চল যাওয়া যাক।
তারপর নিলয় একটা রিক্সা রাখ দিল। দুজনে রিক্সা উঠে নিলয় বাসার সামনে চলে এলাম। আমি রিক্সা থেকে নেমে নিলয়ের সাথে বাসার ভিতরে গেলাম। দরজার কাছে গিয়ে কলিং বেল বাজিয়ে দিতেই একজন মেয়ে এসে দরজা খুলে দিল। আমি এর আগে অনেকবার নিলয়ের বাসায় এসেছি, কিন্তু কখনো এই মেয়েটাকে দেখিনি। তখন নিলয় বলে উঠল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমি ভিতরে যেতেই নিলয় মেয়েটাকে দেখিয়ে বলল। এটা তোর ভাবি, নাম জান্নাত। আমি মনে মনে বললাম, তার মানে ওটা নিলয়ের বউ। ও, আন্টি কোথায়? তাদের তো দেখছি না। তারা কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গেছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। আমি সোফায় বসলাম। তখন জান্নাত মানে নিলয়ের স্ত্রী আমাকে চা দিল। আমি সেটা খেতে লাগলাম এবং ওদের সাথে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ ওদের বাসায় থাকার পর আমি বললাম, আজকের মতো এই পর্যন্ত। পরে যদি এই শহরে আসি তাহলে আবার দেখা হবে, কেমন? তুই চলে যাবি কবে? কালকে অফিসের শেষ মিটিং, তাই পরশু চলে যাব। ঠিক আছে। আমি আর কিছু না বলে ওখান থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় আসার পথে রাতের খাবার কিনে নিয়ে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে চলেছে। আজকের দিনের সময়টা কোথা দিয়ে চলে গেল আমি বুঝতেই পারলাম না। যাই হোক, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার প্লেটে নিব, এমন সময় কলিং বেল বেজে উঠল। এত রাতে আবার কে আসবে সেটা দেখার জন্য দরজা খুললাম। আমি ভেবেছিলাম হয়তো নিলয় এসেছে, কিন্তু আমার ধারণা ভুল করে দিল। কারণ দরজার কাছে ভাবি, ভাইয়া আর মায়া দাঁড়িয়ে আছে। আমি তাদের এখানে মোটেও আশা করিনি। আমি দরজা লাগিয়ে দিব, এমন সময় ভাইয়া আমাকে বলল, তুই দরজা লাগিয়ে দেওয়ার আগে তোর ভাবির কথাগুলো শোন। আমি আপনাদের কারো কথা শুনতে চাই না। আপনারা এখানে কেন এসেছেন? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনাদের কাউকে আমি কখনো ক্ষমা করব না। আপনারা এখান থেকে চলে যান। বলে দরজা লাগিয়ে দিব, হঠাৎ করে তারা দরজা ধাক্কা দিয়ে বাসার ভিতরে ঢুকে পড়ল। তখন আমি রাগে স্বরে বললাম, আপনাদের সাহস তো কম না, আমার বাসার ভিতরে ঢুকে পড়েছেন। চুপচাপ চলে যাবেন নাকি দারোয়ানকে দিয়ে এখান থেকে বের করে দিব, কোনটা? তখন ভাবি কিছুটা কান্না কান্না ভাব নিয়ে বলল, তুমি আমাদের কথাগুলো শুনলে আমরা চলে যাব। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। কি কথা শুনবো আপনার? একে তো আমার জীবন নষ্ট করে দিয়েছেন, তারপর এখন আবার এখানে নাটক করতে এসেছেন। বের হয়ে যান আমার বাসা থেকে, আপনাদের মুখটাও আমি দেখতে চাই না। এটা বলে জোর করে তাদের আমার বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। ওদের এসব নাটক এখন আমার ভালো লাগছে না। আমার জীবন নষ্ট করে দিয়ে আবার এসেছে আমাকে করুণা দেখাতে। দরজার ওপাশ থেকে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আমি তাদের ডাকে সাড়া দিলাম না। টিভি দেখতে দেখতে ডিনার করে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে আবার অফিস আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য দরজা খুলেছি। দেখি দরজার সামনে ভাবি বসে আছে। আমাকে দেখা মাত্রই ভাবি বলে উঠল। সাজ্জাদ, তোমার সাথে আমার কথা আছে। মনে মনে ভাবলাম, এত করে যখন বলছে তখন না হয় আমার একটা প্রশ্নের উত্তর নিয়ে নিই। তাই বললাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, শুধু একটা প্রশ্নের উত্তর দিন। আপনি আমার সাথে সেদিন ওই কাজ কেন করেছিলেন? আমাকে সহ্য করতে পারতেন না কেন? তুমি যা বলবে আমি সেটার উত্তর দিতে রাজি। তুমি শুধু আমার কথাটা আগে শোনো। তখন আমি কিছুটা রাগে কণ্ঠ নিয়ে বললাম, আমার প্রশ্নের উত্তর দিন আগে, তারপর আপনার কথা শুনবো। তখন ভাবি কান্না করতে করতে বলল, আসলে তোমার সাথে এমন ব্যবহার করেছিলাম কারণ তুমি মায়াকে ভালোবাসতে দেখে। ভাবির কথাটা আমার কেমন যেন সন্দেহ লাগলো, কারণ মায়াকে তো ভালোবেসেছিলাম তাদের বিয়ের 1 সপ্তাহ পর থেকে, কিন্তু সে তো আমাকে ঘৃণা করত যেদিন বিয়ে হয়েছিল সেদিন থেকে। সোজা বুঝে গেলাম উনি আমাকে মিথ্যা বলছেন। তাই আমি বললাম, আমাকে মিথ্যা বলছেন কি কারণে? সত্য করে বলুন, কি কারণে আমার সাথে অমন কাজ করেছেন এবং আমাকে কেন দেখতে পারতেন না? আমি তোমাকে মিথ্যা বলবো কেন? আমি সত্য কথা বলছি। আমি ভাবিকে আর কিছু না বলে ওখান থেকে নিচে চলে এলাম। আমার পিছনে পিছনে ভাবিও এলেন, তবে আমি কিছু বললাম না। উনি আমাকে মিথ্যা বলেছে সেটা পুরোপুরি ক্লিয়ার। ভালোভাবে বুঝে গেছি উনি আসল সত্যটা বলবে না। আমার মায়ের কাছ থেকে জানতে হবে, কারণ এইসব ব্যাপারে মায়া নিশ্চয়ই জানবে। এখন দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তাই গাড়িতে উঠে অফিসে চলে গেলাম। অফিসে এসে মিটিংয়ে গিয়ে বসলাম। আজকেও দুপুর 2টা পর্যন্ত মিটিং চলল, তবে আজকে আব্বু আর ভাইয়া আসেনি। মিটিং শেষ করে ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে এলাম। কালকে আবার ঢাকায় ফিরে যাব, তবে তার আগে মায়ের সাথে দেখা করতে হবে। কিন্তু সেটা করব কিভাবে? আমার কাছে তো মায়ের কোনো ফোন নম্বর নেই। ওর আগে যে নাম্বারটা ছিল সেটাও ডিলিট করে দিয়েছি। বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবছিলাম, এমন সময় কলিং বেল বেজে উঠল।
আমি গিয়ে দরজা খুলে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমি ওকে বাসার ভিতরে আসতে বললাম। আমার চিন্তিত মুখ দেখে নিলয় বলল, তোকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? একটা কথা ভাবছি। কি কথা? মায়ের সাথে দেখা করতে হবে, বুঝছিস? কেন মায়ের সাথে দেখা করবি কেন? আসল সত্যটা জানার জন্য মায়ের সাথে কথা বলা দরকার আমার। ও তাহলে মায়াকে কল করে দেখা করতে বল। সেটাই তো পারছি না, আমার কাছে মায়ের নাম্বার নেই। ঠিক আছে, তুই চিন্তা করিস না। মায়া এখন কোথায় আছে সেটা কি জানিস? বোধহয় আমাদের বাসায় আছে, কালকে তো ভাইয়ের সাথে এসেছিল। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। তুই বাসাতেই থাকিস এমন? বলে নিলয় চলে গেল। আমি জানি না নিলয় এখন কি করে মায়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করবে। দেখতে দেখতে প্রায় 30 মিনিট কেটে গেল। হঠাৎ করে আমার ফোনটা বাজতে লাগলো। ফোনের দিকে তাকিয়ে দেখি নিলয়ের নাম্বার, তাই কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে নিলয় বলতে লাগলো, হ্যালো সাজ্জাদ, মায়াকে তোদের বাসা থেকে বের করে নিয়ে এসেছি। এখন ওকে কোথায় নিয়ে আসবো? কেমন করে বের করে নিয়ে আসছিস? জোর করে নিয়ে আসছিস নাকি? আরে না, বাসার ভেতরে গিয়ে মায়াকে বললাম যে তুই ওর সাথে কথা বলবি। তখন ওর নিজের ইচ্ছাতেই আমার সাথে এসেছি। ঠিক আছে, তাহলে ওকে বাসা নিয়ে আয়। তোকে একটা কথা মেসেজে পাঠিয়ে দিয়েছি, চেক কর। তোর সাথে মেসেজে কথা বলবো এখন। বলে নিলয় কলটা কেটে দিল। বুঝতে পারলাম না কি এমন কথা যেটা কিনা মেসেজে বলতে হবে। নিলয়ের মেসেজের জন্য অপেক্ষা করছিলাম। একটু পর আমার নাম্বারে একটা মেসেজ এলো। মেসেজটা নিলয়ের নাম্বার থেকে এসেছে। সেখানে লেখা ছিল, আচ্ছা তুই কি জানিস মায়ের বিয়ে হয়েছে? মেসেজটা পড়ে কিছুক্ষণ ঘোরের মধ্যে ছিলাম। ভাবি এমন একটা কাজ করবে সেটা আমি ভাবতেও পারিনি। আমাকে না বলে মায়ের বিয়েটাও দিয়ে দিয়েছে। তবে যেটা করেছে ভালোই করেছে, এটা নিয়ে আমার আফসোস করে লাভ হবে না। নিলয়ের মেসেজে রিপ্লাই লিখে দিলাম, না ওর বিয়ে হয়েছে, ভালো হয়েছে, এটা নিয়ে আমার কোনো প্রকার সমস্যা নেই। তুই ওকে নিয়ে আমার বাসায় আয়, তাই হবে। মেসেজটা নিলয়কে পাঠিয়ে দিলাম। একটু পর বাসার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি নিলয় মায়াকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের বাসার ভিতরে আসতে বললাম। তারপর আমি গিয়ে খাটে বসলাম। মায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওকে খাটে বসতে বললাম। মায়া খাটে বসে পড়লো। তখন আমি বললাম, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এখানে ডেকেছি। আশা করি তুমি তোমার বোনের মতো মিথ্যা বলবে না। তুমি আমাকে যা জিজ্ঞেস করবে আমার সেটা জানা থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে বলো, তোমার বোন আমাকে সহ্য করতে পারতো না কেন? আসলে আপুর টাকার খুব নেশা। যখন আপু তোমাদের বাসায় আসে তখন দেখে তোমাদের অনেক সম্পদ, যার জন্য আপু তোমাকে। মায়াকে আর কিছু বলতে দিলাম না, কারণ পুরো কথাটা আমি বুঝে গেছি। ভাবি কেন আমাকে সহ্য করতে পারতো না এবং কেন সেদিন ওই নাটক করেছিল, ও এখন কেন আমাকে আবার ফিরিয়ে নিতে যাচ্ছে। এখন মায়াকে এখানে রেখে লাভ হবে না, তাই নীলকে বললাম ওকে বাসায় নামিয়ে দিয়ে আয়। আমার যা জানা ছিল সেটা জেনে গেছি। ঠিক আছে মায়া, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তখন মায়া আমাকে বলল, তুমি যা ভাবো না কেন আমি আজও তোমায় অনেক ভালোবাসি। এসব কথা আপনার মুখে মানায় না। আপনার বিয়ে হয়ে গেছে, নিজের স্বামীর সাথে সুখে সংসার করুন। আপনাদের মাঝে আমাকে টেনে কোনো সমস্যার সৃষ্টি করবেন না। আপনি এখন আসতে পারেন। মায়া আমাকে কিছু না বলে চুপচাপ বাসার ভিতর থেকে বের হয়ে চলে গেল। ওর সাথে নিলয় গেল। ওরা চলে যাওয়ার পর আমি বারান্দায় গেলাম। ভাবি এসবের জন্য আমার সাথে এই কাজ করবে আমি ভাবতেও পারিনি। একটা সিগারেট ধরালাম। আমি সিগারেট খাই না। যখন মনটা খুব বেশি খারাপ থাকে তখন একটু একটু খাই। বারান্দার গিল ধরে ব্যস্ত শহরটা দেখছি। কালকে চলে যাব এই শহর থেকে। জানি না আবার কবে আসব। বোধহয় আজ জীবনে আসা হবে না। তখন পিছনে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি নীলয় দাঁড়িয়ে আছে। আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, একা একা দাঁড়িয়ে আছিস কেন? আজকে জানতে পারলাম ভাবি আমার সাথে কেন এমন করতো। আমি কিন্তু সেটা বলিনি। তোর উত্তরটা পরে দিব, আগে আমার কথা শোন। একটা মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা কি একটু ভেবে দেখেছিস? টাকার জন্য যে কেউ মানুষের জীবন নষ্ট করতে পারে। নীল আর কিছু বলছে না, আমার কথাগুলো শুধু শুনছে। আমি আবার বলতে লাগলাম, এতদিন আমি ভাবতাম কি কারণে ভাবি আমাকে সহ্য করতে পারতো না, কিন্তু আজকে সেটা জানার পর আমি নিজে অবাক হয়ে গিয়েছি। ভাবি আমার সাথে অমন ব্যবহার করতো কারণ আমার বাবার টাকা পয়সা সব কিছুতে আমার অর্ধেক ভাগ ছিল। কিন্তু ওনার এত টাকা নেশা যে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিলে পুরো সম্পদ ভাইয়ার নামে চলে যাবে এবং তারা সারা জীবন আরামে কাটিয়ে দিবে। মায়াকে ভালোবাসতাম, এটা তার কাছে কোনো সমস্যা ছিল না।
সে এটাকে শুধু ব্যবহার করেছে। ছাড় না এইসব, এইগুলো ভেবে কি লাভ হবে বল তো? ভাবতে চাই না, তবে মনে পড়লে অনেক কষ্ট লাগে। বাদ দে এইসব, তুই চলে যাবি কবে? কালকে সকালে চলে যাব। ও আচ্ছা, তাহলে থাক বাসায়, চলে যাই, কালকে সকালে না হয় দেখা হবে। ঠিক আছে, যা। তারপর নিলয় চলে গেল। আমি ল্যাপটপ নিয়ে অফিসে কিছু কাজ করতে লাগলাম। এমন সময় দেখি একটা মেল এসেছে। মেল ওপেন করে দেখি সেটা আমার অফিস থেকে এসেছে। ওটাতে লেখা আছে আমাকে রাজশাহীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কালকে থেকে যেন ওই অফিসে জয়েন করি। এটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি সাথে সাথে ফোনটা বের করে হেড অফিসে কল দিয়ে বললাম, আমাকে না জানিয়ে ট্রান্সফার করা হলো কেন? তখন তারা আমাকে বলল যে আমি নাকি কাজগুলো ভালো পারি এবং আমাদের রাজশাহীর অফিসে বড় বড় কাজগুলো আসে, সেগুলো দেখাশোনার জন্য আমাকে ট্রান্সফার করা হয়েছে। আমি অনেকবার অনুরোধ করলাম আমার লাগবে না, তবুও তারা বলল এতে তারা কিছু করতে পারবে না, আমাদের কোম্পানির মালিক যা করবে সেটাই হবে। আমি কিছু না বলে কলটা কেটে দিলাম। আমি কি করব বুঝতে পারছি না, তাই নিলয়কে ফোন করলাম। একবার রিং হতে কলটা রিসিভ করে বলল, হ্যাঁ সাজ্জাদ বল। এদিকে একটা খারাপ খবর আছে। কেন, আবার কি হলো? আমাকে অফিস থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। এখন আমি কি করব? আরে এটা তো খুশির খবর, তুই তো বলেছিলি খারাপ একটা খবর আছে। এটাই তো খারাপ খবর। তুই চিন্তা করিস না, কালকে তোর সাথে এই বিষয়ে কথা বলবো। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আমার এই শহরে থাকার কোনো ইচ্ছা নেই, কারণ এখানে থাকলে আমার পরিবারের সাথে দেখা হবে বারবার, যেটা আমি চাই না। কিন্তু এতে আমারও কিছু করার নেই, ভাগ্য এটা আছে, করতেই হবে। এটা নিয়ে বেশি আফসোস করলাম না। আল্লাহ যা করেন নিশ্চয় ভালোর জন্যই করেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজতে চললো, ডিনার করতে হবে। তাই বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে আবার বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো নিলয়ের ফোনে। ঘুম চোখে কলটা রিসিভ করতে নিলয় বলল, তোর বাসার দরজাটা খোল, তোর বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, দাঁড়িয়ে থাক, আসতেছি বলে কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। নিলয় বাসার ভিতরে এসে বলল, এখনো ঘুমাচ্ছিস? অফিসে যাবি না? আমার অফিস এখন অনেক দেরি আছে, কিন্তু তুই এত সকাল সকাল এখানে কেন? কালকে রাতে ট্রান্সফারের কথা বললি, সেটার বিষয়ে কথা বলতে এলাম। ওটার বিষয়ে আর কিছু বলবি না, যা হয়েছে সেটা হয়ে গেছে। এখন হাজার চেষ্টা করলেও ওটা ঠিক করতে পারবো না। আচ্ছা, তাহলে অফিসে যা, আমিও আমার অফিসে যাই। আমার সাথে চল, তোকে তোর অফিসে নামিয়ে দিয়ে যাব। না থাক, আমার জন্য একটা কাজ আছে, সেটা করে অফিসে যাব, তুই চলে যা। বলে নিলয় চলে গেল। আমি আর কিছু বললাম না। নিলয় যাওয়ার পর আমি গাড়ি নিয়ে অফিসে চলে গেলাম। অফিসের সামনে এসে গাড়ি থেকে নামতেই ম্যানেজার ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের ভিতরে ঢুকে গেলাম। অফিসে অনেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। তারপর অফিসের সকলের সাথে পরিচয় হলাম। পরে নিজে কেবিনে গিয়ে বসলাম। কেবিনে বসে ম্যানেজারের কাছ থেকে সব কিছু হিসাব নিচ্ছিলাম। তখন একজন কেবিনে এসে বলল, স্যার ভেতরে আসতে পারি? আমি তাকে ভিতরে আসতে বললাম। ভিতরে আসার পর আমি তার দিকে তাকালাম। তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ সেটা আর কেউ না, সেটা হলো নিলয়। কী ব্যাপার, তুই এখানে? আমাকে এখানে দেখে নিলয় আরও অবাক হয়ে বলল, আমি তো এখানে কাজ করছি, কিন্তু তুই এখানে কি করছিস? আমিও তো এই কোম্পানিতে কাজ করি। তুই এখানে কাজ করিস? আগে তো জানতাম না। যাই হোক, ভালো হয়েছে, অন্তত একজনকে পাওয়া গেল। তুই কি বলতে এসেছিস? কিচ্ছু না, এমনি নতুন বসকে এটা দেখতে এসেছি। ও আচ্ছা। তারপর নিলয় কেবিন থেকে চলে গেল। ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। সারাদিন অফিসে কাজ করে বিকালবেলা অফিস থেকে বের হলাম। আজকে বাসা যেতে ইচ্ছে করলো না, তাই পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে একটা বেঞ্চে বসতে যাব, তখনই হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো, যার ফলে দুজনে পড়ে গেলাম। আমি মেয়েটার দিকে তাকালাম, দেখলাম মেয়েটা উঠে দাঁড়ালো। তাই আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি কে এবং আমাকে ধাক্কা দিলেন কেন? তখন মেয়েটা কয়েকবার পিছনে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, আসলে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করছিল, ওদের থেকে পিছু ছাড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। ছেলেগুলো কোথায় আছে আমাকে একটু বলুন তো। মেয়েটি চারপাশে একবার তাকিয়ে চোখ বুলিয়ে নিল। ওদেরকে দেখতে পাচ্ছি না, বোধহয় এখান থেকে চলে গেছে। আচ্ছা, আপনি এখানে এসেছিলেন কেন? এমনি একটু ঘুরতে এসেছিলাম, বাসায় ভালো লাগছিল না তাই। ও, বলে আমি বেঞ্চে বসলাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটি আমার পাশে বসলো। তারপর আমাকে বলতে লাগলো,
আমার নাম নীলা। আপনার নাম কি? আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম, আমার নাম সাজ্জাদ। তখন মেয়েটি মানে নীলা আমাকে বলল, আচ্ছা, আপনি এখানে কোথায় থাকেন? আপনাকে তো আগে এখানে দেখিনি। আমি কুঞ্জভিলেই থাকি। এবং আমাকে এখানে কিভাবে দেখবেন? আমি তো এখানে থাকি না, কয়েকদিন আগে এসেছি। অনেক বছর আগে এখানে থাকতাম, কিন্তু একটা সমস্যার কারণে আমি চলে গিয়েছিলাম। ও, আপনার পরিবারে কে কে আছে? আমার কেউ নেই, আমি একা। কেন? আপনার বাবা মার কি হয়েছে? আমি মাথা নিচু করে বললাম, তারাও আছে, তবে তারা আমাকে নিজের সন্তান থেকে বঞ্চিত করেছে। নীলা অনেকটা অবাক হয়ে বলল, আপনার সাথে কি হয়েছিল সেটা একটু বলবেন? সেটা শুনে আপনি কি করবেন? নীলা একটু অভিমান করে বলল, ঠিক আছে, বলা লাগবে না। আচ্ছা, আপনি কি করেন? জব করি। আপনি কি বিরক্ত বোধ করছেন আপনাকে এসব কথা বলছি দেখে? আরে না, বিরক্ত বোধ করবো কেন? সেটা আমার থেকে আপনি ভালো জানবেন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আমি প্রথম দেখায় কারোর সাথে বন্ধুত্ব করি না, পরবর্তীতে দেখা হলে তাহলে বন্ধুত্ব করব, কেমন? নীলা হাসতে হাসতে বলল, আপনি যেন কেমন কোনো কিছুতেই আগ্রহ নেই। আমি যে আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তাহলে থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নীলা বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা, আপনার নাম্বারটা দেওয়া যাবে? বলছিলাম না প্রথম দেখায় কাউকে কোনো কিছু দেই না। তাহলে আবার কবে দেখা হবে? যেদিন নিয়তি চাইবে সেদিন দেখা হবে। বলে ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে নিলয়কে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পর নিলয় কলটা ধরলো। তখন আমি বললাম, কোথায় আছিস? আছি চৌরাস্তায় বসে। তুই কোথায়? ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। বলে কলটা কেটে দিয়ে হাঁটতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 7টা বাজে। হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে কে একজন পিছন থেকে আমার হাতটা ধরলো। আমি তাকিয়ে দেখি ভাইয়া, আব্বু, আম্মু দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর আবার তাদের দেখলাম, তবে কিছু বললাম না। তখন ভাইয়া বলতে লাগলো, আবু তোকে কিছু বলবে। কি বলবে সেটা একটু তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। তখন আব্বু বলল, তুই আমাদের সাথে বাসায় ফিরে চল। এভাবে আর কদিন থাকবি? যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এভাবে থাকবো। আপনাদের বাসায় যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, এবং আপনারা প্লিজ আমার সাথে কথা বলতে আসবেন না। দেখ, আমরা ভুল করেছি সেটা মানছি। আমরা এখনো সত্যি জানি না। আমাদের বিশ্বাস তুই এমন কিছু করিসনি, তাই তোকে বাসায় নিয়ে যেতে এসেছি। আমি রেগে গিয়ে বললাম, যেহেতু আসল সত্যটা জানেন না, তাহলে আমাকে বাসা নিয়ে যাওয়ার চিন্তা করছেন কিভাবে? আমি বলেছি আমি আপনাদের বাসা যাব না। এরপর থেকে আমার সাথে কথা বলতে আসবেন না প্লিজ। এটা বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। আমার এমন রাগীভাবে কথা বলা দেখে রাস্তায় অনেক মানুষ আমাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে চলে এলাম। তার এখন বুঝতে পারবে কষ্ট কাকে বলে। এখন সত্যটা জানে না, তাই এই অবস্থা। যখন পুরো ঘটনা জানবে তখন তো তাদের পাওয়া যাবে না। পিছনে তাকিয়ে দেখলাম তারা এখনো ওখানে দাঁড়িয়ে আছে, তাই সেদিকে বেশি মনোযোগ না দিয়ে চৌরাস্তায় গিয়ে নীলয়কে কল দিয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় আছিস? নীলয় আমাকে ঠিকানা বলল। আমি ওই জায়গা মতো চলে গেলাম। নীলয় একটা ফুলের দোকানে কি যেন কথা বলছে। ফুলের দোকানে কিসের জন্য এসেছে সেটা জানার জন্য বললাম, তুই এখানে কিসের জন্য এসেছিস? কালকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই বাসায় ছোটোখাটো একটা পার্টি রেখেছি। তাই ফুল নিচ্ছি, বাসা সাজাবো। ও, কাল শুক্রবার আছে, বিকেলের দিকে চলে আসিস, কেমন? ঠিক আছে, আসার চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, তোকে আসতেই হবে। এখন চল, অনেক কিছু কেনাকাটা করা লাগবে, সেইগুলো কিনে নিয়ে আসি। তারপর নীলের সাথে গেলাম কেনাকাটা করতে। নীলা অনেক কিছু কিনলো। কেনাকাটা শেষ করে দুজন রিক্সা উঠে বাসার দিকে যেতে লাগলাম। রিক্সা আমার বাসার সামনে আসতেই নীলকে বললাম, আমি তাহলে বাসায় চলে যাই, কালকে তোর সাথে দেখা হবে। এখন বাসে যাবি? তাছাড়া কি করব, তুই তো এখন বাসায় চলে যাবি। ঠিক আছে, তাহলে যা। ওকে বলে রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললাম। রিক্সা থামানোর পর আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, এমন সময় নিলয় বলল, তোর ভাড়া দেওয়া লাগবে না, আমি ভাড়া দিব, তুই বাসায় চলে যা। ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা কি? না, তোর ভাড়া দেওয়া লাগবে না, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, তুই চলে যা। আর মামা রিক্সা টান দেন। সত্যি সত্যি নিলয় আমাকে ভাড়াটা দিতে দিল না, রিক্সা নিয়ে চলে গেল। আমিও টাকাটা পকেটে রেখে বাসার দরজার সামনে এসে লক খুলে ভিতরে চলে গেলাম। আজকে আর ডিনার করবো না, তাই ফ্রেশ হয়ে এসে শুয়ে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা মনে নেই।
পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বাসা থেকে বের হলাম। রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে এলাম। সারাদিন বাসার ভিতর থেকে কাটিয়ে দিলাম। বিকালবেলা রেডি হয়ে গাড়িটা নিয়ে নিলয় বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই নিলয় এসে দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক মানুষজন বসে আছে। তখন আমি নিলয়কে বললাম, কতজনকে ইনভাইট করেছিস? বেশি না, আমার এবং জান্নাতের আত্মীয় স্বজন। তুই একটা কাজ কর, তুই গিয়ে ওখানে বসে থাক, ভালো লাগবে। একটা সোফা দেখিয়ে বলল, ঠিক আছে। নিলয় কথা মতো আমি গিয়ে সোফায় বসলাম। সোফায় বসে ফোন টিপছিলাম। এমন সময় পিছন থেকে একটি মেয়েলি কণ্ঠ বলে উঠল। আরে আপনি এখানে? কণ্ঠটা আমার কাছে কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হচ্ছে এই কণ্ঠটা আগেও শুনেছি, কিন্তু এটা কার কণ্ঠ সেটা জানার জন্য পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ পিছনে নীলা দাঁড়িয়ে আছে। আমাকে ওর দিকে তাকানো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার বন্ধুর বাসা, আপনি এখানে কেন? আসলে এটা আমার কাজিনের শ্বশুর বাড়ি, আজকে ওর বিবাহ বার্ষিকী, তাই এসেছি। আপনার কাজিনকে? নিলয় ভাইয়ের বউ জান্নাত, চিনেন কি? চিনি। তখন নীলা আমার পাশে বসতে বসতে বলল, আমি ভাবতে পারিনি আপনার সাথে আবার এভাবে দেখা হবে। কেন? আমার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে না? ভালো না লাগলে অন্য কারোর সাথে কথা বলতে পারেন। আমি কি সেটা বলছি? আপনার ব্যবহার দেখে বুঝছি আপনি খুব ঝগড়ুটে। আমি ঝগড়াটে না, আমি সবসময় উচিত কথা বলি, যেটা সবার ঠিক জায়গায় গিয়ে লাগে। তখন নিলয় আমাদের কাছে এসে বলল, তুই এখন এখানে বসে আছিস? আমি বললাম, তাছাড়া আমি কি করব? সেটা বলছি। নীলা, তোমাকে জান্নাত ডাকছে, যাও গিয়ে শুনে আসো। আমাকে আবার ডাকছে কেন? আমি জানি না, তুমি গিয়ে শুনে আসো। তখন নীলা আমাকে বলল, আচ্ছা আমি শুনে আসছি, আপনি কিন্তু কোথাও যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। বলে নীলা চলে গেল। তখন আমি নিলয়কে বললাম, বস তুই আমার পাশে। নীলা আমার পাশে বসতে বসতে বলল, বল, কি বলবি? নীলা তোদের কি হয়? নীলা হলো জান্নাতের কাজিন। কিন্তু তুই এইসব জিজ্ঞেস করছিস কেন? এমনি জিজ্ঞাসা করলাম। কিন্তু তুই নীলাকে চিনিস কিভাবে? কালকে পার্কে গিয়েছিলাম, তখন তারপর আমার আর নীলার ঘটনা খুলে বললাম। আমাদের ঘটনা শুনে নিলয় বলল, বুঝতে পেরেছি। আচ্ছা চল, এখন ওইদিকে সব কিছু রেডি হয়ে গেছে বোধ হয়। তুই যা, আমি এখানে বসে দেখব, দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে থাক। বলে নিলয় চলে গেল। গিয়ে কেক কাটলো, সেটা সবাইকে খাওয়ালো। একটু পর নীলা হাতে এক টুকরা কেক নিয়ে আমার কাছে এসে বলল, নিন, কেকটুকু আপনার জন্য নিয়ে এলাম। আমার জন্য আপনাকে কি কেক আনতে বললো? কেউ বলেনি, আমার মন বলল, তাই নিয়ে এলাম। এখন কথা না বলে নিন, কেকটা খান। আমি খাবো না, যদি এটাতে কিছু মিশিয়ে নিয়ে আসেন, তার চেয়ে বরং আপনি খান এটা। আশ্চর্য, আমি কেন কেকে কিছু মিশিয়ে নিয়ে আসবো? কি জন্য নিয়ে আসবেন সেটা আমার থেকে আপনি ভালো জানবেন। এটাতে কিছু মিশিয়ে আনিনি, এখন আপনি না বলে এটা খান, পরে আপনার সব কথা শুনবো। দেখলাম নীলা এত জোরাজোরি করছে, তাহলে খেয়ে নেই। তাই কেকটা হাতে নিয়ে খেয়ে নিলাম। তখন নীলা আবার বলল, আচ্ছা এখন কি আমরা বন্ধু হতে পারি? বন্ধু হয়ে কি করবেন? বর্তমান যুগে বন্ধু না হয় ভালো। আপনি কিন্তু কথা দিয়েছিলেন, এখন সেটা রাখছেন না কেন? কি বলেছিলাম একটু বলবেন? কেন? কালকে না বললেন পরে যদি আবার দেখা হয় তাহলে আমার সাথে বন্ধুত্ব করবেন, এখন করছেন না কেন? আমি ভাবতে লাগলাম যে বন্ধুত্ব করব কি না। একটু ভেবে দেখলাম বন্ধুত্ব করলে তেমন কিছুই হবে না, তাই বললাম, ঠিক আছে বন্ধুত্ব করতে পারি, সমস্যা নেই। তাহলে তুমি করে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা তোমার ফোন নাম্বারটা দাও। সেটা পারবো না। ঠিক আছে, তুমি না দিলে আমি নিলয় ভাইয়ের কাছে থেকে নিয়ে নিব। ঠিক আছে। তখন আমাদের সামনে একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটি বোরকা পরে থাকায় চিনতে পারলাম না। আমরা মেয়েটির দিকে না তাকিয়ে দুজনে গল্প করছিলাম। হঠাৎ মেয়েটি রাগী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? তুমি এই মেয়েটার সাথে কথা বলছো কেন? মেয়েটির কণ্ঠ আমার কাছে কেমন জানি চেনা চেনা লাগলো। অনেকবার এই কণ্ঠটা শুনেছি, তাই ভাবতে লাগলাম এটা কার কণ্ঠ। কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো এটা মায়ের কণ্ঠ। তার মানে এটা মায়া। কিন্তু সে এখানে কি করছে সেটা আমাকে জানতে হবে। ও যেহেতু এখানে এসেছে, তাহলে একটু অপমান করি। আমি কিছু না দেখে মায়া আবার বলে উঠল, কি হলো, কিছু বলছো না কেন? মেয়েটি কে? ওর সাথে তুমি কি করছো? এটা মায়া কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য বললাম। আমার যা খুশি তাই করি, সেটা আপনি বলার কে? আপনার নাম কি? তখন মায়া ওর মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখালো। আমি যা ধরেছিলাম সেটা ঠিক
মেয়েটা মায়া। এখন বলো আমি কে? আপনি এখানে কি চান? তুমি মেয়েটার সাথে কি করছো? কি করেছি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমি যেই হই না কেন, আগে বলো তুমি এখানে কি করছো? সেটা আপনাকে বলবো। আপনি কি হন আমার? আপনাকে যে বলতেই হবে। আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি ভুলে যেও না। এবার আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, জোরে করে বলে উঠলাম, আপনি নিশ্চয়ই এটা ভুলে গেছেন যে আপনার বিয়ে হয়ে গেছে এবং এত বছর পর আমাকে বলতে এসেছেন যে আমাকে ভালোবাসেন কেন? 8 বছর আগে আপনার ভালোবাসা কই ছিল? সেদিন ওই কাজটা করার আগে আপনার একবারও ভালোবাসার কথা মনে করেননি। সেদিন আমার জীবনটা শেষ করে দিয়েছেন, আজকে আবার আমার জীবন শেষ করতে আসছেন। ও, আপনি কেমন মেয়ে হ্যাঁ, যার কিনা স্বামী থাকতে অন্য ছেলেকে এসে বলছেন ভালোবাসি? আপনার কি কোনো লজ্জা শরম নেই? বেহায়া মেয়ে একটা। আমি আরও কয়েকটা কথা বলতাম, কিন্তু নীলা আর নিলয় আমাকে বাধা দেওয়ার কারণে বলতে পারলাম না। কথাগুলো বলে খেয়াল করলাম মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। তখন নিলয় মায়াকে বলতে লাগলো, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো বলেছিলাম তুমি সাজ্জাদের সাথে কথা বলবে না, তবুও কেন কথা বলতে আসো? ওর মনে তোমার জন্য কোনো প্রকার ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ও এখন এখানে দাঁড়িয়ে অপমান না হয়ে যাও, বাসায় যাও, আর কোনোদিনও ওর সামনে আসবে না। মায়া বোধহয় আমার এমন রাগ কখনোই দেখেনি। এখানে উপস্থিত সবাই মায়াকে বাজে মেয়ে বলে নানা রকম মন্তব্য করতে লাগলো। মায়া সেগুলো শুনতে না পেরে ওখান থেকে চলে গেল। তখন নীলা আমাকে বলল, তোমার মাথাটা একটু ঠান্ডা করো। এবং মেয়েটা কে? সেটা পরে বলবো, আমি বাসায় যাব, আমার এখন ভালো লাগছে না। ঠিক আছে চলো, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। আমার সাথে কাউকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। ও নিলয় থাক, কালকে অফিসে দেখা হবে। বলে নিলয় বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে বাসায় চলে এলাম। মায়া এসে আমার সুন্দর মেজাজটাকে একদম নষ্ট করে দিল। বাসায় যাওয়ার পথে খাবার কিনে নিয়ে গেলাম। বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো একটা অচেনা নাম্বারের কলে। অচেনা নাম্বার হওয়ার কারণে কল রিসিভ করলাম না। অনেকবার রিং এলো ওই নাম্বার থেকে, কিন্তু রিসিভ করলাম না। ঘুম ভেঙে যাওয়ার কারণে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর অফিসের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। অফিসে এসে নিজে কেবিনে গিয়ে ব্যাগটা রেখে চেয়ারে বসতে যাব, তখন আবার ওই নাম্বার থেকে কল এলো। আমি বুঝতে পারছি না এটা কে যে এতবার কল করছে। একবার কলটা ধরে দেখলে বোঝা যাবে এটা কার নাম্বার। এসব ভাবতে ভাবতে কলটা রিসিভ করতে যাব, তখনই কেটে গেল। 1 মিনিট পর ওই নাম্বার থেকে আবারও কল এলো। কলটা রিসিভ করলাম, তখন ফোনে ওপাশ থেকে একটা মেয়ে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আপনি কে? আমি নীলা, চিনতে পেরেছো কি? আমি মনে মনে বললাম, তাহলে এটা নীলার নাম্বার, কিন্তু সে আমার নাম্বার কোথায় পেল? তুমি আমার নাম্বার কোথায় পেলে? ব্যবস্থা করেছি। তার আগে বলো, তোমাকে এতবার কল দিলাম, তুমি আমার কল রিসিভ করলে না কেন? আননোন নাম্বারে কল আমি রিসিভ করি না। মাঝে মাঝে করতেও হয়, এটা আমার নাম্বার, তুমি একটু সেভ করে রেখে দিও। ঠিক আছে, এখন তাহলে কলটা রাখি, আজকে অনেক কাজ আছে। আর একটু কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। এখন পারবো না, কাজ করব। বলে কলটা কেটে দিয়ে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল, তাই ক্যান্টিনে গেলাম খাবার খাওয়ার জন্য। খাবার শেষ করে আবার নিজে কেবিনে এসে কাজ করতে লাগলাম। সারাদিন অফিসে কাজ করে বিকেলবেলা অফিস ছুটি হলো, তাই অফিসের সামনে রাস্তায় এসে গাড়িতে উঠতে যাব, এমন সময় কেউ একজন আমার হাত ধরে ফেললো। হাতটা কে ধরলো সেটা দেখার জন্য পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে এখানে দেখে আমি অনেক বড় অবাক হলাম। আমার অফিসের ঠিকানা সে কোথায় পেল? আমি কিছু বলছি না, শুধু নীলার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। তাই নীলা বলে উঠল, কি হয়েছে, এভাবে কি ভাবছো? নীলার কথায় আমার হুঁশ ফিরল, তাই বললাম, না কিছু না। তুমি এখানে এবং অফিসের ঠিকানা কে দিয়েছে? পেয়েছি একজনের কাছ থেকে। এখন তো তোমার অফিস শেষ, তাই না? কেন? এমনি, তোমার সাথে একটু সময় কাটাবো তাই। আমার সাথে সময় কাটিয়ে তোমার কি কোনো লাভ হবে? অনেক লাভ হবে, চলো একটু ঘুরে আসি। বলে নীলা আমাকে গাড়ির ড্রাইভারের পাশের সিটে বসালো এবং সে গিয়ে ড্রাইভারের সিটে বসলো। নীলা গাড়ি চালাতে জানে কিনা সেটা আমি জানি না, তাই বললাম, আচ্ছা তুমি যে ড্রাইভারের সিটে বসে পড়লে, তুমি কি গাড়ি চালাতে পারবে? না পারলে কি এখানে বসেছি বলো? এখন এসব কথা বলে কোথায় যাবে? আমি বাসায় যাব। এখন তোমাকে বাসায় যেতে দিব না, একবার যেহেতু তোমাকে নাগালে পেয়েছি আর ছাড়ছি না। এখন বলো কোথায় যাবে? বললাম তো, বা আমাকে আর বলতে না দিয়ে। ঠিক আছে, বলা লাগবে না, তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলো।
আমি কিছু বললাম না। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। আপনার হয়তো অনেকে ভাবছেন নীলার সাথে আমার সময় কাটাতে কেমন লাগে। সত্যি বলতে গেলে নীলা অনেক মিশুক স্বভাবের একটা মেয়ে, খুব সহজে সবার সাথে মিশে যায়। ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। এসব ভাবছিলাম এমন সময় নীলা গাড়িটা থামিয়ে দিয়ে বলল, তুমি কি ফুচকা খাবে? আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম সামনে ফুচকা বিক্রি করছে। আমি সাধারণত ফুচকা খাই না, তাই নীলাকে বললাম, না আমি ফুচকা খাবো না, তুমি একা খাও। আরে খাও, সমস্যা নেই। আমি 2 প্লেট ফুচকা অর্ডার করছি, দাঁড়াও। শুধু তোমার জন্য অর্ডার দাও, আমি খাবো না। এত কথা বলতে হয় না, চুপ করে থাকো তো। আমি আর কিছু বললাম না। ওদিকে নীলা 2 প্লেট ফুচকা অর্ডার দিল। তারপর আমাদেরকে তাকিয়ে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলবে? আমি বললাম, বলো কি কথা? এই যে আমি তোমার উপর অধিকার দেখাচ্ছি, তোমার বিরক্ত লাগছে না? না, বিরক্ত লাগবে কেন? তাহলে আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? মেয়েদের সাথে কথা বলার ইচ্ছাটা অনেক আগেই মরে গেছে, যার জন্য কারোর সাথে কথা বলি না। দেখো, ওই মায়া না হয় তোমার সাথে নাটক করেছে, কিন্তু সবাই তো আর এক নয়, তাই না? আমার সাথে নাটক করেছে, এটা তুমি জানলে কিভাবে? শুধু এটা কেন, আমি তোমার অতীতের সকল ঘটনা শুনেছি। তুমি কেন বাসা ছেড়েছিলে, কোথায় গিয়েছিলে, কিভাবে চলেছ, কালকে মেয়েটাকে ওভাবে অপমান কেন করলে, সকল ঘটনা আমি জানি। তোমাকে এইসব নীলে বলেছে নাকি? প্রথমে বলতে চাইনি, আমি জোর করে তোমার ব্যাপারে সবকিছু শুনেছি। ও, আমার না তোমার ভাবির কথা মনে পড়লে অনেক রাগ হয়। একবার তাকে সামনে পেলে অনেক অপমান করতাম। আমি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তাকে শাস্তি আল্লাহ নিশ্চয় দিবেন। আমার কথা বলতে বলতে ফুচকাগুলো চলে এলো। 2 প্লেট ফুচকা হওয়ার কারণে নীলা একটা নিল এবং আরেকটা আমার হাতে ধরে দিয়ে বলতে লাগলো, তোমাকে একটা কথা বলি, সত্য বলবে কেমন? বলো। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, সেদিনের পর থেকে আর কারোর সাথে রিলেশনে যায়নি। তাহলে তো ভালোই। তোমার কেমন মেয়ে পছন্দ সেটা একটু বলবে? একটা ফুচকা মুখের ভিতর দিয়ে বলল, আমার এমন মেয়ে পছন্দ যে কখনো আমাকে ঠকাবে না, সবসময় আমার পাশে থাকবে, আমার যত্ন নিবে, সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাকবে, দিনদার হতে হবে। নীলা আমার কথাগুলো শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর আমাকে বলল, তোমার পছন্দ অনেক ভালো, আমারও না একদম তোমার মতো ছেলে পছন্দ, এটা কি জানো? তুমি না বললে জানতেই পারতাম না। বুঝতে পেরেছি, এখন কথা না বলে ফুচকা খাও। তারপর আমি কিছু না বলে ফুচকা খেতে লাগলাম। খেতে খেতে হঠাৎ নীলা আমাকে বলে উঠল, তোমার হাত দিয়ে আমাকে একটা ফুচকা খাইয়ে দাও না। মেয়েটি হঠাৎ এই কথা বললো কেন সেটা বুঝতে পারলাম না। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার বলল, কি হলো, দাও। তোমাকে আমি খাইয়ে দিব কেন? তোমার হাত কি হয়েছে? আমার হাতে খেতে ভালো লাগছে না, তাই তোমার হাতে খাবো। চুপচাপ নিজে হাত দিয়ে খাও, আমার খাবারের দিকে নজর দিও না। দাও না। নীলাকে খাইয়ে দেওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু বারবার জোর করার কারণে একটা ফুচকা নীলার মুখের ভিতরে দেওয়ার পর নীলা ওর প্লেট থেকে আরেকটা ফুচকা আমার মুখের সামনে তুলে বলল, নাও, এবার এটা খাও। আমি খাবো। আর কিছু বলার আগে নীলা ওর হাতের ফুচকাগুলো আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিল, তারপর বলল, আগে খাও, তারপর বাকি কথাটা বলো। ফুচকা খেয়ে নিয়ে নীলাকে বলে উঠলাম, এখন বাসায় চলো তো, আমার আর ভালো লাগছে না। ঠিক আছে। আমি কিছু না বলে ফুচকার বিলটা দিতে যাব, তখন নীলা বলল সে নাকি বিল দিয়ে দিয়েছে, তোমার এখন বিল দেওয়া লাগবে না। আমি নীলাকে আর কিছু বলিনি। নীলা গাড়ি চালাচ্ছে, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। হঠাৎ করে নীলা গাড়িটা একটা বাসার সামনে থামালো, তারপর গাড়ি থেকে নেমে আমার পাশে এসে বলল, এটা হলো আমার বাসা। খুব সুন্দর। শুধু কি বাসাটাই সুন্দর, আমি সুন্দর না? তুমিও তো অনেক সুন্দর। তাহলে এখন আমি যাই বলে ড্রাইভিং সিটে বসে পড়লাম। তখন নীলা বলল, আমার বাসায় ঢুকবে না? এখন সময় নেই, পরে না হয় এক সময় আসবো, এখন তাহলে আসি কেমন, আমি যাই। কথাটা বলে গাড়ি চালু করে ওখান থেকে বাসার দিকে যাচ্ছিলাম। আমার বাসার একটু আগে একটা মোড় আছে, সেখান দিয়ে গাড়িটা নিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকজন লোক দাঁড়িয়ে আছে। তখন একটা অ্যাম্বুলেন্স এলো, এসে একজন মহিলাকে অ্যাম্বুলেন্সে তুলতে লাগলো। সে আহত হয়েছে। তার মুখটা দেখে আমি শিহরিত হয়ে গেলাম, কারণ তিনি আর কেউ নয়, তিনি ছিলেন ভাবি। তাকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, ওনার সাথে ভাইয়াও আছে। কিন্তু এখানে কি হয়েছে সেটা দেখার জন্য গাড়ি থেকে নামলাম। অনেক লোকজন থাকার কারণে একজনকে বললাম, কি হয়েছে? তখন লোকটি বলতে লাগলো, এই মহিলাটি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটা মিনি ট্রাক এসে ওনাকে ধাক্কা দেয়। এখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আমি আকাশের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে লোকটাকে বললাম, ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি এটা বলছেন কেন? এমনি বললাম আর কি। তারপর লোকটা আমাকে আর কিছু বলেনি, আমিও আর কিছু বলিনি। চুপচাপ ওখান থেকে এসে গাড়িতে বসলাম। এতক্ষণে অ্যাম্বুলেন্সটা চলে গেছে, যার জন্য রাস্তা ফাঁকা হয়ে গেছে। তাই সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে দরজা লক খুলে ভিতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে যাব, তখন ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম নীলে কল দিয়েছে, তাই কলটা রিসিভ করে বললাম, হ্যালো। সাজ্জাদ, তুই কোথায়? বাসায় আছি। কেন? ঠিক আছে, তুই বাসায় থাক, আমি আসছি। আমি কিছু বলার আগে কলটা কেটে দিল, তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে খাটের ওপর বসেছিলাম, তখন কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি নীলও দাঁড়িয়ে আছে, তাই ওকে ভিতরে আসতে বললাম। নীলে ভিতরে আসার পর খাটের উপর বসলো, তারপর আমাকে বলল, ওইদিকে কি হয়েছে সে খবর কি জানিস? কি হয়েছে? তোর ভাবি অ্যাক্সিডেন্ট করেছি, তুই এটা জানিস না? ও, ওনার কথা বলছিস? ওনাকে অ্যাম্বুলেন্সে তুলতে আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। কীভাবে দুর্ঘটনা হয়েছে সেটাও জানি, তোকে কষ্ট করে বলা লাগবে না। তাহলে তোর মুখে কোনো চিন্তিত ভাব নেই কেন? ওনার জন্য আমি চিন্তা করে কি করব? উনি আমার কে যে ওনার ব্যাপারে ভাবতে হবে? আজকে যা হয়েছে এটা হলো ওনার শাস্তি। সেটাও এক প্রকার ঠিক বলেছিস। যা, এইসব ব্যাপারে বাদ দে। তুই অফিস শেষে কোথায় গিয়েছিলি? ওই নীলের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। কেন, পছন্দ করিস নাকি? আয় না, সেসব কিছুই না, এমনি বন্ধুত্ব সম্পর্ক আমাদের। ভালোভাবে বুঝে কথা বলিস কেমন? নীলার ব্যবহারগুলো আমার সুবিধার মনে হচ্ছে না। সেম সমস্যা আমারও। ওর গায়ে পড়ার অভ্যাস প্রচুর। সবার সাথে এমন করে নাকি? আরে না, নীলা অমন মেয়ে না। আমার জানা মতে ছেলে বন্ধু বলতে শুধু তুই আছিস, তাছাড়া কেউ নেই। এবং ও তোর সাথে যেমন ব্যবহার করে অন্য কারোর সাথে সেই ব্যবহার করে না। হুম। আচ্ছা থাক, আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। আমি বাইরে যাব, চল তাহলে একসাথে যাওয়া যাক। ঠিক আছে, চল। তারপর আমি আর নিলয় বাসার বাইরে এলাম। নিলয় চলে গেল ওর বাসায়, আমি চলে গেলাম রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনার শেষ করে বাসায় চলে এলাম, তখন নীলা কল দিল। ওর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3 মাস। 3 মাস পর, এই 3 মাসে নীলার সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। নীলা বাসার লোকজনের সাথেও খুব একটা পরিচয় হয়ে গেছে। বর্তমানে ভাবির অবস্থা তেমন ভালো না, তার একটা পা পুরো অকেজ হয়ে গেছে, যার জন্য সে ভালো করে হাঁটতে পারে না। এখন আমার পরিবার আমার কাছে আসে না, না এলেও আমার ভালো, কারণ তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। আজকে 3 তারিখ, কালকে নীলার জন্মদিন, তাই ওর বাসায় একটা পার্টি দিয়েছে, সেখানে আমাকেও যেতে বলেছে। ও চকলেট খুব পছন্দ করে, তাই ওর জন্য 1 বক্স চকলেট আর একটা শাড়ি কিনবো। যেই ভাবা সে কাজ, গাড়ি নিয়ে চলে এলাম শপিং মলে। গিয়ে চকলেট আর শাড়ি কিনে বাসায় এলাম। পরের দিন অফিস শেষ করে বাসায় এলাম, তারপর রেডি হয়ে নীলাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে হেঁটে নীলা বাসায় যাচ্ছি। একটু পর নীলা বাসার সামনে এলাম। আজকে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যার জন্য চেনা যাচ্ছে না। যাই হোক, সংকোচবোধ না করে ওদের বাসার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে অনেক মানুষজন আছে, যে যার যার মতো একে অপরের সাথে কথা বলছে। সেদিকে খেয়াল না করে আমি নীলাকে খুঁজতে লাগলাম। তখন কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। আমি কোথায় যাব? এখানেই ছিলাম, উল্টো আমি তোমাকে খুঁজছিলাম। আমি অনেকক্ষণ ধরে এখানে আছি। যাক, বাদ দাও। তোমার হাতে কি? আমার হাতে নীলার জন্য কেনা চকলেট এবং শাড়ি ছিল, সেটা ওর হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। তোমাকে এগুলো নিয়ে আসতে কে বলেছে? কেউ না, আমার ইচ্ছা হলো তাই নিয়ে এলাম। কেন, তোমার পছন্দ হয়নি? এখন আসো আমার সাথে। আরে না, তুমি যাও, আমি এখানে বসে থাকবো। নীলা আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। একটু পর নীলা কেক কাটলো। প্রথমে তার বাবা মাকে খাওয়ালো, তারপর এক টুকরো কেক নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। নীলা এমন ব্যবহার দেখে পার্টিতে উপস্থিত থাকা অনেকে আমাদেরকে তাকিয়েছিল, কিন্তু কেউ কিছু বলেনি। সেদিন রাতে ওখানে ডিনার করার পর বাসায় আসতে যাব, এমন সময় নীলা আমার হাত ধরে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে আসার পর আমি বললাম, আমাকে ছাদে নিয়ে এলে কেন? তোমার সাথে চাঁদ দেখবো এবং এখন তোমার কাছে আমার সেই গিফট চাইবো। ঠিক আছে, বলো কি গিফট চাও? তুমি নিশ্চয়ই জানো আমি কেমন মেয়ে। আমার যত পাগলামি সব কিছু শুধু তোমার সাথে করি। তাই আজকে যে গিফট চাইবো সেটা কিন্তু তুমি দেবে।
কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। বলো কি চাও? বলবো? হুম। আমার তোমাকেই চাই। তুমি কি হবে তাহলে আমার? কথাটা বলে ওর মুখটা আমার বুকের মধ্যে লুকিয়ে ফেললো। আমি কিছুক্ষণের জন্য নীলার কথাটা বারবার ভাবতে লাগলাম। নীলা কি বললো? এটা সে আমাকে চায়, কিন্তু সে তো সম্ভব না। তাই আমি নীলাকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? যেটা বলেছি সবগুলো ঠিক। আমি তোমাকে ভালোবাসি তাই কথাটা বললাম, এবং আমার মাথাটা পুরো ঠিক আছে। তুমি যেটা চাইছো কোনোদিন সেটা হবে না, কারণ আমার ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। কেন নেই সেটা আমি জানি, তবে আমি কথা দিচ্ছি, আমাকে আপন করে নাও। তোমার মনে আবার নতুন করে ভালোবাসা তৈরি করে দিব। সেটা সম্ভব নয় বলে ওখান থেকে নেমে এলাম। নীলাকে কী সব আবল তাবল বললাম সেটা আমি নিজেও জানি না। তবে আমি কাউকে ভালোবাসবো না, বিয়ে আগে ভালোবাসার কোনো বিশ্বাস আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে বাসা চলে এলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ না হয়ে শুয়ে পড়লাম। রাত 11:30টার দিকে আমার কলিং বেল বেজে উঠলো। আমি একটু অবাক হলাম, এত রাতে আবার কে আসতে পারে এরা দেখার জন্য দরজা খুললাম। দেখি নিলয়, জান্নাত ও নীলা দাঁড়িয়ে কান্না করছে। তাই আমি নিলয়কে বললাম, কি হয়েছে, তোরা এত রাতে এখানে কি করিস? নিলয় কিছু না বলে ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, এত বড় একটা ঘটনা করে বলছিস কি হয়েছে? তোদের মাঝখানে আমরা পড়তে ঢুকতে চাই না। তোরা দুজনে গিয়ে তোদের হিসাব বুঝে নে, এবং সাজ্জাদ তুই রাজি হয়ে যা, না করিস না। বলে নীলাকে বাসার ভেতর ঢুকিয়ে দিল। নীলয় চলে গেল। নীলা এখনও কান্না করছে। মেয়েটা বোধহয় সত্যি সত্যি আমাকে ভালোবাসে, যার জন্য এত কান্না করছে। নীলার কান্না থামানোর জন্য বললাম, এবার তোমার কান্নাটা বন্ধ করো, তোমার সাথে কথা বলি, তুমি খাটের উপর বসো। নীলা খাটের উপর বসলো, কিন্তু কিছুতে কান্না থামাচ্ছে না। আমি ওর পাশে গিয়ে বসতেই নীলা আবার হাত ধরে বলল, তুমি আমাকে মেনে নিচ্ছ না কেন? তোমাকে যে কতটা ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না। তুমি কান্না থামাও, তারপর তোমাকে বলছি। এবার নীলা কান্না বন্ধ করে আমাকে বলল, ঠিক আছে বলো তুমি কি বলবে। তখন আমি বললাম, তুমি তো জানো আমার অতীত, তবু আমাকে কেন ভালোবাসলে? আমি তোমার অতীতকে না, তোমাকে ভালোবাসি। সবার একটা না একটা খারাপ অতীত থাকে, সেটা নিয়ে সারা জীবন পড়ে থাকলে হবে না। আমাকে ভালোবাসলে কবে থেকে? যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে। দেখো, তোমাকে একটা সত্যি কথা বলি, আমার না এরকম ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই। এটা শুনে নীলা আবার কান্না করতে লাগলো। তখন আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, আমার পুরো কথাটা তো শুনবে। তোমাকে ভালোবাসবো, তবে বিয়ে করার পর, তার আগে আর কোনো ভালোবাসতে পারবো না। এবার নীলা কান্না থামিয়ে একটা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি যখন, তাহলে তো অবশ্যই বিয়ে করব। তোমার পরিবার কি আমাকে মেনে নিবে? আমি আমার পরিবারের সবাইকে রাজি করিয়ে রেখেছি, সবাই তোমাকে পছন্দ করে, তাই এটা নিয়ে চিন্তা করো না। আমি অবাক হয়ে বললাম, তার মানে আঙ্কেল আন্টিকে আগে থেকে বলেছো যে আমাকে ভালোবাসো? আমি কোনো প্রকার কাঁচা কাজ করি না, এবং কালকে আমরা বিয়ে করব, তারপর তোমাকে নিয়ে আমার নতুন জীবন শুরু করব। বলে নীলা আমার বুকে মুখ লোকালো। তখন আবার কলিং বেল বেজে উঠলো। আমি উঠতে যাব এমন সময় নীলা বলল, তুমি থাকো, আমি গিয়ে দেখছি কে এসেছে। বলে নীলা দরজা খুললো। দেখি নিলয় এবং জান্নাত দাঁড়িয়ে আছে। নিলয় ভিতরে প্রবেশ করতে করতে বলল, কি তোদের কথা শেষ নাকি? তখন আমি বললাম, হ্যাঁ শেষ। তাহলে কালকে তোদের বিয়ে, রেডি থাকিস। ওকে। তখন নীলা আমার হাত ধরে বলল, তুমি আমাদের বাসায় চলো, তোমার এখানে থাকা লাগবে না, বলা যায় না কখন কে তোমাকে তুলে নিয়ে যাবে। তখনই আমরা সবাই হেসে উঠলাম। তারপর আর কি, সেদিন রাতে নীলাদের বাসায় থাকলাম। পরদিন সন্ধ্যায় আমাদের বিয়ে হয়ে গেল। 1 বছর পর আমি আর নীলা এখন ঢাকাতে বেড়াতে আসছি। আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে। এই 1 বছরে নীলা আমাকে কতটা ভালোবাসে সেটা বুঝে গেছি। দিন দিন নীলার ভালোবাসা আমার জন্য বাড়ছেই। আমিও এখন নীলাকে অনেক বেশি ভালোবাসি। নীলা সহজে আমার অতীত মনে করিয়ে দেয় না, সবসময় চেষ্টা করে যেন আমি সেই অতীত মনে না করি। আমিও সেটার কথা আর মনে করি না, কারণ তাদের যা শাস্তি হওয়ার সেটা হয়ে গেছে। এবং সেদিনের পর থেকে মায়ের কোনো দেখা পাইনি। একবার শুনেছিলাম সে নাকি দেশের বাইরে চলে গেছে ওর হাজবেন্ডের সাথে। সন্ধ্যায় ছাদের উপর দাঁড়িয়ে আপনাদের কথাগুলো বলছিলাম, তখন নীলা পাশে এসে দাঁড়িয়ে হাতটা ধরলো। আমিও নীলার হাতটা ধরলাম এবং সারা জীবন এভাবে ধরে রাখতে চাই। 1 সপ্তাহ পর ঢাকা থেকে রাজশাহীতে এলাম। গাড়িটা বাসার সামনে রাস্তাতে থামাতে দেখলাম ভাইয়া বাসার সামনে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। আমি সেদিকে খেয়াল না করে নীলাকে নিয়ে বাসার ভিতরে গেলাম। ব্যাগটা রেখে ও আশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম। সেখান থেকে ব্যস্ত শহরটা দেখছিলাম।
হঠাৎ দূরে তাকিয়ে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় কিছু বলতে এসেছে, কিন্তু সেটা সাহস করে বলতে পারছে না। আমিও নিজে থেকে কিছু বলতে যাব না। সন্ধ্যার দিকে বাসা থেকে বের হলাম বন্ধুবান্ধবদের সাথে দেখা করার জন্য। ওদের সাথে দেখা করে আড্ডা দিতে দিতে 9টা বেজে গেল। তাই সবাইকে বিদায় দিয়ে বাসা থেকে রওনা দিলাম। বাসা অনেক কাছাকাছি চলে এসেছি। আর একটু হলে বাসা পেয়ে যাব। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার হাত ধরে ফেললো। হাতটা কে ধরলো সেটা দেখার জন্য আমি পিছনে তাকালাম। দেখে ভাইয়া আমার হাত ধরে আছে। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি আমার হাত ধরেছেন কি জন্য? তোর সাথে আমার কথা আছে, তুই এতদিন কোথায় ছিলি? তোকে তো দেখতে পেলাম না এতদিন। আমি কোথায় ছিলাম সেটা আপনার না জানলেও চলবে। তার আগে আপনি বলুন কি বলবেন। এভাবে আর কতদিন রাগ করে থাকবি? চল না ভাই, আমাদের সাথে নীলাকে নিয়ে বাসায় চল। সরি, আপনি ভাই কাকে বলছেন? আমি কারো ভাই না। দেখ, এভাবে অভিমান করে থাকিস না প্লিজ। তুই আমার সাথে বাসায় চল। তোর ভাবি আব্বু আম্মুকে সবকিছু সত্যি বলে দিছে। বলেছে, ভালো করেছে। এখন আমি কি করব? এতে আমার কিছু করার নেই। তুই এভাবে বলিস না, আমি ওনাদের কথা দিয়েছি তোকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। সেটা হবে না, ভালো থাকবেন বলে ওখান থেকে হাঁটা শুরু করলাম। বাসায় আসার সময় ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি একটা কথা বলিনি। বাসায় এসে কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল। আমি বাসায় প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম। খাটের উপর বসে টিভি দেখছিলাম। তখনই নীলা এসে আমার পাশে বসে আমার হাতটা জড়িয়ে ধরে বলল, তোমাকে একটা কথা বলার আছে। বলো, কি বলবে? ভাইয়াকে দেখলাম আমাদের বাসার আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতে। কি কারণে এসেছিল? নীলা এবং কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ নীলাকে কখনো আমার পরিবারের কারো ছবি দেখায়নি বা তাদের সাথে কখনো পরিচয় করিয়ে দেয়নি। তাহলে ভাইয়াকে ছিল কিভাবে সেটা জানার জন্য বললাম, তুমি ওনাকে কিভাবে চেনো? তোমাকে তো কখনো ওদের ছবি দেখায়নি। আরে তুমি না দেখালে কি হবে? এই দুনিয়াতে ছবি দেখানোর লোক কম আছে নাকি? তারপরে বলো, কার কাছ থেকে তুমি ছবিটা দেখেছো? জান্নাত আপুর কাছ থেকে। কিন্তু তোমার জানাত আপু ওনাদের ছবি কোথায় পেলো? নিলয় ভাইয়া এনে দিয়েছিল, সেখান থেকে দেখেছিলাম। এখন ওইসব বাদ দাও, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, প্রশ্নটা বলো। ওই যে তোমার ভাইয়া এইখান থেকে ঘোরাঘুরি করছে কেন? আমাকে তাদের বাসায় নিয়ে যেতে চাও, তাই না? ও, তুমি চাইলে যেতে পারো, সমস্যা নেই। এভাবে কতদিন থাকবে? আমি যখন ওই বাসা ছেড়েছিলাম তখন বলেছিলাম বেঁচে থাকতে ওই বাসা যাব না। তাতে সমস্যা কি? তোমার বাবা মাকে এই বাসায় নিয়ে আসবে। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। তখন নীলা আবার বলল, কি হয়েছে? এভাবে চুপচাপ আছো কেন? এমনি। আচ্ছা থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলে নীলা খাবার আনতে চলে গেল। একটু পর নীলা খাবার নিয়ে এলো। তারপর আমরা দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। কয়েকদিন অফিসে না আসার কারণে অনেক কাজ পড়ে আছে, তাই সবাই ভালোভাবে কাজ করছে না। সারাদিন কাজ করে বিকেলে বাসায় এলাম। বাসার দরজার সামনে এসে কলিং বেল বাজিয়ে নিচে তাকালাম। দেখলাম 4 জোড়া নতুন জুতা। তার মানে কেউ আমার বাসায় এসেছে। এতক্ষণে নীলা দরজা খুলে দিয়েছে। আমাকে জুতোর দিকে তাকিয়ে থাকতে দেখে নীলা বলল, নিচে কি তাকিয়ে আছো? ভেতরে আমার সাথে একটু ছাদে চলো, তোমার সাথে কথা আছে। কি বলবে? এখানে বলো ছাদে যাওয়ার কি আছে, এবং বাসায় কে এসেছে? সেইটা একটু পর বলছি, আগে ছাদে চলো। বলে নীলা আমার হাতটা ধরে ছাদে নিয়ে গেল। ছাদের উপরে আসার পর নীলাকে বললাম, এখন তাহলে বলো তুমি কি বলবে যার জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? আগে বলো, আমি যা চাইবো সেটা আমাকে দিবে। আগে বলো কি চাও? নিচে তোমার বাবা মা আছে, আমি চাই তুমি ওনাদের ক্ষমা করে দিয়ে আবার আপন করে নিবে। সেটা কিভাবে সম্ভব বলো? আমি জানি না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটা তোমাকে করতেই হবে। কিন্তু তাদের ক্ষমা করলে ওই বাসায় যেতে হবে, সেখানে তো আমি যাব না। তোমার ওখানে যাওয়া, তুমি আব্বু আম্মুকে এখানে রাখবে, আমারও কথা বলার মতো কেউ হবে। সারাদিন বাসায় একা একা থাকতে তো আর ভালো লাগে না। ঠিক আছে, কে কে এসেছে? ভাইয়া, ভাবি, আব্বু আম্মু ও তোমার ভাতিজা। ভাবি আমার কাছে কেন এসেছে? সেটা নিচে গিয়ে দেখতে পারবে। তারপর আমি আর নীলা সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আমি নিচে নামছি আর ভাবছি ভাইয়া আব্বু আম্মুকে ক্ষমা করে দিব, তো ভাবিকে কখনো ক্ষমা করব না। ওনার জন্য আমার জীবনে অনেক কিছু হারিয়েছি। এইসব ভাবতে ভাবতে আমরা নিচে চলে এলাম। আমি বাসার ভিতর প্রবেশ করে দেখলাম ভাবি চেয়ারে বসা, ভাইয়া আব্বু আম্মু সোফায় বসে আছে, ও খাটের উপর ভাইয়ার ছেলে বসে আছে, খেলছে। আমি গিয়ে ভাইয়ার ছেলের সাথে খাটের উপরে বসলাম। আমার সাথে নীলাও বসলো। তখন ভাইয়া বলল, ওর নাম শিহাব, বয়স 1.5 বছর। আমি কিছু বললাম না, চুপ করে শিহাবের সাথে খেলতে লাগলাম।
তখন ভাইয়া আবার বলতে লাগলো। দেখ সাজ্জাদ, পুরোনো কথাগুলো বাদ দিয়ে চল, আবার নতুন করে শুরু করে। আমি এবার বলতে লাগলাম, চাইলে তো নতুন করে শুরু করা সম্ভব হয় না। ওটা ভোলার মতো হলে তো ভুলবো, তাই না? তোর ভাবি যেটা করছে সেটা ঠিক করেনি, সেটা ভালোভাবে বুঝতে পারছি, তাই আজ তার এই অবস্থা, দেখতে পাচ্ছিস না? আমি এবার কিছু বললাম না। তখন আব্বু আমার কাছে এসে বলতে লাগলো, স্বামীর সাথে তোর বাবার সঙ্গে হয়েছে, আমরা না হয় না জেনে ভুল করেছি, এটা জানার পর তুই কি আমাদের উপরে রাগ করে থাকবি? আমি নীলার দিকে তাকালাম। ইশারায় নীলা ওনাদের ক্ষমা করার কথা বলছে। ভাইয়ার দিকে তাকালাম, দেখলাম সেও তাদের ক্ষমা করে দিতে বলছে। এবার আমি নিজে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবলাম, দোষ করেছে ভাবি, ওনার জন্য আব্বু আম্মু ভাইয়াকে কষ্ট দিয়ে লাভ নেই। আচমকা কোনো কিছু না ভেবে আমি আব্বুকে জোরে ধরে কেঁদে দিলাম। আব্বু আমাকে জোরে ধরলো, তোমাদের কারোর উপর রাগ নেই, তোমাদের আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমার কথা মাঝখানে ভাবি বলে উঠলো, আমার উপর কি এখনো রেগে আছো? আপনার উপর আমার কোনো রাগ নেই, তবে আপনার কাছে অনুরোধ, আপনি কখনো আমার সামনে আসবেন না প্লিজ। ভাবি আমার কথাটা শুনে একটু কান্না করলো। উনি কান্না করলে করুক, তাতে আমার কিছু করার নেই। ভাবির এমন কান্না দেখে ভাইয়া ওনাকে নিয়ে বাসায় গেল এবং আমাকে ওনাদের বাসায় যেতে বলল। তখন আমি বললাম, তোমাদের সাথে মিল হয়েছে দেখে এটা ভেবো না যে তোমাদের বাসায় আমি যাব। আমি কখনো ওই বাসায় যাব না। কি জন্য যাবি না? সেটা আমি জানি না, তবে ওই বাসায় সহজে যাব না বলে আমি ছাদের উপরে চলে এলাম। ছাদের উপরে এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তখন নীলা আমাকে পিছন থেকে জোরে ধরে বলল, সত্যি আমি অনেক খুশি তোমাদের আবার এক হতে দেখে। আমার অনেক ভালো লাগছে। আজ অনেক বছর পর আব্বু মুখে হাসতে দেখলাম এবং সারা জীবন এভাবে দেখতে চাই। আমিও তোমাকে সারা জীবন এইভাবে হাসি খুশি দেখতে চাই। ওকে মিসেস। তখন হঠাৎ করে মায়ের কথা মনে পড়লো। জানি না মেয়েটা কোথায় আছে, তবে যেখানে থাকুক না কেন ভালোই আছে, কারণ বেঈমান কখনো খারাপ থাকতে পারে না। হঠাৎ করে ছাদের উপর আব্বু আম্মু চলে এলো। তারপর